বেশ, এবার স্ক্রিন দেখা যাচ্ছে তো? বেশ, তো আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ইউভি স্পেকট্রোস্কোপি। এবার প্রথম কথা, যে স্পেকট্রোস্কোপি জিনিসটা কি। দুটো টার্ম, একটা স্পেকট্রো, এটা এসছে স্পেকট্রা থেকে। স্পেকট্রা মানে হচ্ছে লাইট, আর স্কোপি মানে হচ্ছে মেজারমেন্ট। তো লাইট দিয়ে কিছু একটা মেজারমেন্ট দেখা যাক কিভাবে লাইট দিয়ে কিছু মেজারমেন্ট আমরা করতে পারি। মেজারমেন্ট বা অ্যানালিসিস বলতে পারি, স্কোপি মানে অ্যানালিসিস। তো লাইট নিয়ে যেহেতু কাজ, লাইট আমরা জানি এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইএমআর। লাইট এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তার মধ্যে বিভিন্ন ধরনের রেঞ্জ আছে, যেমন ইউভি, ভিজিবল, আইআর, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। এই সবগুলো রেঞ্জের মধ্যে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের রেঞ্জের মধ্যে আমরা এখানে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউভি এবং ভিজিবল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে কথা বলবো। সেটা দিয়ে একটা মলিকিউলের মধ্যে ইন্টারনাল কিছু ঘটনা, সেটা কিভাবে মেজার করা যায়, এটাই আমরা এই চ্যাপ্টারে দেখবো। চারটে পার্টে এটা আমরা পড়বো। বেসিক, তারপরে প্রিন্সিপাল, তারপর সিলেকশন রুল, তারপর গ্রাফ। আমরা বললাম যে এইখানে এই ইউভি স্পেকট্রোস্কোপিতে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইউজ করা হয়, বা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পার্ট ইউজ করা হয়, সেটা হচ্ছে ইউভি ভিজিবল লাইট। এবার ইউভি ভিজিবল লাইট, ইউভি রেঞ্জ হচ্ছে 200 থেকে 400 ন্যানোমিটার, আর ভিজিবল রিজিয়ন হচ্ছে 400 থেকে 800 ন্যানোমিটার। তার মানে এই টোটাল স্পেকট্রোস্কোপিতে ইউভি ভিজিবল, এটাকে একবারে ইউভি ভিজ বলে, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। তো টোটাল রেঞ্জ তাহলে কত? 200 to 800 ন্যানোমিটার। ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে এই রেঞ্জের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা ইউজ করি। এটা বেশ লো এনার্জেটিক লাইট, এবং এইটা মলিকিউলের মধ্যে বন্ড ব্রেকিং করার জন্য সাফিসিয়েন্ট নয়। এটা কি করে? এটা হোমোলুমো ট্রানজিশন করে। হোমোলুমো কি জিনিস দেখবো আমরা। বলা যেতে পারে এটার, এই লাইট দিয়ে আমাদের মলিকিউলের মধ্যে ইলেকট্রনিক ট্রানজিশন হয়। ইলেকট্রনিক ট্রানজিশন হয়, বা ইলেকট্রনিক ট্রানজিশন কি দেখবো আমরা। জেনারেলি ধরে নাও একটা মলিকিউলের মধ্যে দুটো এনার্জি লেভেল আছে। এই একটা এনার্জি লেভেল আপার এনার্জি লেভেল, লোয়ার এনার্জি লেভেল। এই লেভেলে একটা ইলেকট্রন রয়েছে, উপর লেভেলটা ফাঁকা। এর নিচে আরো অনেক এনার্জি লেভেল রয়েছে, যেগুলো ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন রয়েছে। এই হচ্ছে এই যে লেভেলটা, এটাই যে ইলেকট্রনটা রয়েছে, এর উপরে যা লেভেল আছে তার কোথাও ইলেকট্রন নেই, এর উপরে আরো লেভেল আছে। তাহলে এই লেভেলটা হাইয়েস্ট অকুপাইড লেভেল না? ইলেকট্রন দিয়ে অকুপাইড লেভেলগুলোর মধ্যে হাইয়েস্ট, তাই তো? এই লেভেলটাকে বলা হয় হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবিটাল। অরবিটাল, তাহলে এই লেভেলটা হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবিটাল। আর এই যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড না, তাই তো? আনঅকুপাইড গুলোর মধ্যে লোয়েস্ট এনার্জি, তাই এটাকে বলা হয় লোয়েস্ট আনঅকুপাইড মলিকিউলার অরবিটাল। এই হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবিটালকে বলা হয় হোমো, আর লোয়েস্ট আনঅকুপাইড মলিকিউলার অরবিটাল হচ্ছে লুমো। এবার ইলেকট্রনের যদি ট্রানজিশন হয় এই হাইয়েস্ট এনার্জি থেকে, এখান থেকে ইলেকট্রনের ট্রানজিশন এখানে হবে, ঠিক আছে? এবার এই ট্রানজিশন হওয়ার জন্য কিছুটা এনার্জি ওকে বাইরে থেকে নিতে হবে, তাই তো? কিছুটা এনার্জি যদি বাইরে থেকে নিতে হয়, যে এনার্জিটা নেবে জেনারেলি দেখা যায় যে সেই এনার্জি লেভেলটা এই ইউভি ভিজিবল রিজিয়নে থাকছে। অর্থাৎ ইউভি ভিজিবল লাইট অ্যাবজর্ব করে একটা মলিকিউলের মধ্যে হোমো থেকে লুমোতে ইলেকট্রনিক ট্রানজিশন হয়। এটুকু ক্লিয়ার? বেশ, এবার দেখা যাক। বলছি পেজটাকে একটু জুম করবে?
বেশ, এখানে কি লেখা আছে যে হেয়ার ইউভি ভিজিবল লাইট ইজ অ্যাবজর্বড বাই ইলেকট্রন অফ হোমো, তাই তো? যেটা দেখলাম আমরা, হোমো এই ইউভি ভিজিবল লাইট অ্যাবজর্ব করে, এই হোমো ইউভি ভিজিবল লাইট অ্যাবজর্ব করে ইলেকট্রনটা লুমোতে যায়। এটাই হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন। যেহেতু এনার্জি অ্যাবজর্ব করলো, তাই এই স্পেকট্রোস্কোপিকে বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এই ইউভির মতন ইউভি, আইআর, এনএমআর এই সমস্ত স্পেকট্রোস্কোপি হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। আবার অন্য কিছু স্পেকট্রোস্কোপি আছে যাদেরকে বলা হয় এমিশন স্পেকট্রোস্কোপি, অ্যাবজর্পশনের উল্টো। তারা হচ্ছে ফসফোরেসেন্স, ফ্লোরেসেন্স দিচ্ছে যারা, হ্যাঁ, যারা এনার্জি ছেড়ে দেবে। বেশ, এবার অ্যাকচুয়ালি স্পেকট্রোস্কোপিতে কি করা হয় সেটা একটা বেসিক ধারণা দিই। আমরা একটা মলিকিউলের মধ্যে কি ঘটনা ঘটছে সেটা অ্যানালিসিস করার চেষ্টা করছি। ধরো একটা মলিকিউলের মধ্যে এই লেভেলে লুমো আছে, এই লেভেলে হোমো আছে। এবার একটা মলিকিউলের মধ্যে এনার্জি ডিফারেন্স কত সেটা তো আমাদের জানা পসিবল না। আমরা কি করব, এখানে ধরো ইলেকট্রন আছে, আমরা এই ইউভি ভিজিবল রেঞ্জের অনেকগুলো লাইট আমরা এখান থেকে পাঠাবো। এবার এই যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপের পরিমাণ, এই এনার্জি গ্যাপের যে পরিমাণ, এই লাইটের মধ্যে যে কোনো একটা লাইটের, যে কোনো একটা বিমের যে এনার্জি, যে কোনো একটা ওয়েভের এনার্জি নিশ্চয়ই এর সঙ্গে ম্যাচ করে যাবে ইউভি ভিজিবল রেঞ্জের মধ্যে। তাহলে সেই লাইটটা এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, সেই লাইটটাই এই ইলেকট্রনটা অ্যাবজর্ব করবে। ধরো এই এর যে এনার্জি, এই এনার্জিটা এই এনার্জি গ্যাপের সঙ্গে ম্যাচ করে গেল, তাহলে এই লাইটের বিমটা ও অ্যাবজর্ব করে ওই ইলেকট্রনটা হায়ার এনার্জি স্টেটে চলে যাবে। মনে করো এখানে একটা ডিটেক্টর রয়েছে আমার, এখান থেকে আমি এতগুলো লাইট ছেড়েছি, তাহলে এর মধ্যে একটা লাইট অ্যাবজর্ব করে গেছে, বাকিগুলো এখানে পৌঁছেছে। এবার আমি জানি আমি কি কোন কোন এনার্জির লাইট পাঠিয়েছিলাম, আর ডিটেক্টর আমাকে বলে দিল যে আমি কোন কোন এনার্জির লাইট পেয়েছি, তাহলে তো আমি এটা বুঝতে পারবো যে কোন এনার্জির লাইটটা আমি পাইনি। তাহলে আমি যেটা পাবো না, নিশ্চয়ই সেইটাই ভিতরে অ্যাবজর্ব হয়েছে। তাহলে সেই লাইটটার যে এনার্জি ছিল সেটাই নিশ্চয়ই এই মলিকিউলের মধ্যে এই হোমোলুমো এনার্জির গ্যাপ। এভাবেই আমরা একটা মলিকিউলের মধ্যে এই ইলেকট্রনিক এনার্জির যে ডিফারেন্স, ইলেকট্রনিক এনার্জি গ্যাপ, এটা আমরা জানতে পারি। আমরা কি করলাম, মলিকিউলের মধ্যে আমরা, এটা তো মলিকিউলের মধ্যে তো এভাবে এনার্জি গ্যাপ বের করা পসিবল না, আমরা বাইরে থেকে লাইট ফেললাম অনেকগুলো, যে কোনো একটা লাইট অ্যাবজর্ব করলো, বাকিগুলো এপাশ থেকে আমি ফিরে পেলাম। তাহলে আমি বুঝে গেলাম যে কোন লাইটটা অ্যাবজর্ব হয়েছে, তাহলে সেই লাইটের যে এনার্জি ছিল সেটাই নিশ্চয়ই মলিকিউলের মধ্যে এই হোমোলুমো এনার্জি গ্যাপ। ক্লিয়ার এটুকু? বেশ, এবার আমরা যে দেখালাম যে এনার্জি ট্রানজিশন আর কি, ট্রানজিশন হয়, হোমো থেকে লুমোতে ট্রানজিশন হয়। এবার এই এনার্জি লেভেল গুলো কি কি হতে পারে একটা মলিকিউলের মধ্যে। একটা মলিকিউলের মধ্যে সিগমা বন্ড থাকে, সিগমা বন্ডে ইলেকট্রন থাকে, ধরো তার লেভেল এখানে। পাই থাকে, সিগমা বন্ড বেশি, সিগমা বন্ড স্ট্রং বেশি বলে তার এনার্জি কম। পাই বন্ডের এনার্জি একটু সিগমা বন্ড বেশি স্টেবল বলে তার এনার্জি কম, পাই বন্ড একটু কম স্টেবল তাই এর এনার্জি বেশি। এন মানে হচ্ছে একটা মলিকিউলের মধ্যে যে ইলেকট্রন, লোন পেয়ার থাকে, ধরো অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার এটা হচ্ছে সিগমা বন্ড, এর যে ইলেকট্রন সেটা হচ্ছে সিগমাতে থাকবে, আর এখানে যে লোন পেয়ার আছে সেটাকে ডিনোট করা হচ্ছে N দিয়ে। বেশ, এগুলোকে বলা হয় বন্ডিং অরবিটাল, পাই সিগমা এগুলোকে বলা হয় বন্ডিং অরবিটাল। এবং পাই স্টার বা সিগমা স্টার এগুলোকে বলা হয় অ্যান্টি বন্ডিং অরবিটাল, যেটা আমরা মলিকুলার অরবিটাল থিওরিতে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে দেখেছি, যে একটা বন্ডিং অরবিটালের করেসপন্ডিং অ্যান্টি বন্ডিং অরবিটাল থাকে। তো এই হচ্ছে সিগমা বন্ডিং, পাই বন্ডিং, এটা হচ্ছে এন, এন মানে হচ্ছে নন বন্ডিং বা লোন পেয়ার, এর উপরে হচ্ছে পাই স্টার, এর উপর হচ্ছে সিগমা স্টার। এবার এখানে ট্রানজিশন কি কি হতে পারে ইউভি স্পেকট্রোস্কোপিতে, জেনারেলি অ্যালাউড ট্রানজিশন কি কি? জেনারেলি এই চারটে ট্রানজিশন ভালো হয়।
এই সিগমা থেকে সিগমা স্টার, পাই থেকে পাই স্টার, এন থেকে পাই স্টার, এন থেকে সিগমা স্টার। আচ্ছা এবার এই সিগমা এগুলো কিন্তু এনার্জি লেভেল, হ্যাঁ এনার্জি, এগুলো এনার্জির লেভেল। মনে করো যে এই অ্যাক্সিস বরাবর যেন এনার্জি আছে, তাহলে কোন ট্রানজিশনটার এনার্জি এর মধ্যে সব এনার্জি যাচ্ছে আর এগুলো হচ্ছে এনার্জি সব লেভেল, এনার্জি লেভেল। তাহলে কোন এই চারটে ট্রানজিশনের মধ্যে কোন ট্রানজিশন হতে এনার্জি সব থেকে বেশি লাগবে? এই চারটে যে ট্রানজিশন আমি দেখালাম, কোন ট্রানজিশন হতে এনার্জি সব থেকে বেশি লাগবে? পাই। কোথা থেকে কোথায় যাবে ইলেকট্রন? এই সিগমা থেকে সিগমা স্টারে গেলে এনার্জি সব থেকে বেশি লাগছে না? এনার্জি গ্যাপ তো এটা সব থেকে বেশি পাইতে নাকি? বেশি সময় লাগবে। মানে ফার্স্টে যেটা ওইটা কি সিগমা না, ওই যেটা ও হয়ে বেরিয়ে যাচ্ছে ওইটা? হ্যাঁ হ্যাঁ এটা সিগমা আর এটা পাই, সিগমা, এটা পাই। হ্যাঁ ওটা হতে সব থেকে বেশি লাগবে। সিগমা টু সিগমা স্টার, তাই তো? হ্যাঁ আমি তো গুলিয়ে, এটা হতে সব থেকে বেশি লাগবে। বেশ, তাহলে এনার্জি অর্ডার সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশন এনার্জি অর্ডার সব থেকে বেশি। হ্যাঁ। তারপর এন থেকে পাই স্টার, এন থেকে সিগমা স্টার, তারপর পাই থেকে পাই স্টার, তারপর এন থেকে পাই স্টার। ওকে, টিআইএফআর জ্যামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? বেশ, যদি এনার্জি অর্ডার এরকম হয়, আমরা জানি ই ইকুয়াল টু এইচ নিউ। এক মিনিট দাঁড়াও তো, তাড়াতাড়ি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বেশ, ই ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তার মানে এনার্জির অর্ডার যা হবে ওয়েভলেন্থের অর্ডার তার অপোজিট হবে, তাই তো? মানে ইনভার্স হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এইটা এনার্জির যে অর্ডার, অ্যাবজর্বড ওয়েভলেন্থ তার অর্ডার অপোজিট। ওকে বেশ। আচ্ছা এখানে আরেকটা অন্য কেস দেওয়া আছে যে ইফ পাই এন্ড পাই স্টার আর নিয়ার টু এন, ইফ দে আর নিয়ার টু সিগমা এন্ড সিগমা স্টার দেন এনার্জি অর্ডার উইল বি অপোজিট। এই পাই এবং পাই স্টারটা তো এন এর কাছে আছে, যদি পাই পাই স্টারটা এন এর কাছে না থেকে, স্পেশাল কেস, যদি এরা সিগমা এখানে থাকে, পাইটা এখানে থাকে আর পাই স্টারটা এখানে থাকে, অর্থাৎ এন থেকে দূরে সিগমা সিগমা স্টারের কাছে যদি থাকে, তাহলে এনার্জি অর্ডার এটা। বেশ, এখানে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বিভিন্ন রেঞ্জ বললাম, সেই রেঞ্জটাকে দেখানো হয়েছে। সব থেকে বেশি এনার্জি এদিক থেকে এদিকে গেলে এনার্জি বাড়ে, এনার্জি বাড়ে। এইদিকে যদি এনার্জি বাড়ে তাহলে এইদিকে গেলে নিশ্চয়ই ওয়েভ লেন্থ বাড়বে, ল্যামডা বাড়বে। বেশ, তার মানে সব থেকে বেশি এনার্জির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে গামা রে, তারপরে এক্স রে, ইউভি ভিজিবল, আইআর, মাইক্রো, রেডিও। এখানে একটা জিনিস ভুল বলেছিলাম, এই লাইনটা ইগনোর কর, তখন আমি খেয়াল করিনি যে এখানে দেখ ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে বা ইউভি ভিজিবল লাইট দিয়ে ইলেকট্রনিক ট্রানজিশন হয়, আইআর দিয়ে ভাইব্রেশনাল ট্রানজিশন হয়, অর্থাৎ মলিকিউলের মধ্যে ভাইব্রেশনাল ট্রানজিশন হয়, আর মাইক্রো ওয়েভ দিয়ে রোটেশনাল মোশন হয় মলিকিউলের মধ্যে। এবার যত আমি এদিক থেকে এদিকে যাব তত আমার এনার্জি কমবে। মাইক্রোওয়েভের এনার্জি কম বলে ও শুধু মলিকিউলের মধ্যে বন্ডের মধ্যে রোটেশন করাতে পারে, বন্ডকে ভাইব্রেট করাতে পারে না। আইআর রেডিয়েশন অন্যদিকে যেহেতু এনার্জি একটু বেশি, ও মলিকিউলের মধ্যে রোটেশনও করায়, ভাইব্রেশনও করায়। আচ্ছা বেশ, কিন্তু এরা কেউই ইলেকট্রনিক ট্রানজিশন করাতে পারে না। ইউভি ভিজিবলের এনার্জি বেশি, ও ইলেকট্রনিক ট্রানজিশনও করাতে পারে, কিন্তু আইআর মাইক্রোওয়েভ পারে না। ঠিক আছে বেশ, একটা ইলেকট্রনিক লেভেলের মধ্যে ধরো এই একটা ইলেকট্রনিক লেভেল, এই একটা ইলেকট্রনিক লেভেল, এই ইলেকট্রনিক লেভেলের মধ্যে অনেকগুলো ভাইব্রেশনাল লেভেল থাকে, এই ইলেকট্রনিক লেভেলের মধ্যে অনেকগুলো ভাইব্রেশনাল লেভেল থাকে। এই ভাইব্রেশনাল লেভেলগুলোর মধ্যে
এই ভাইব্রেশনাল লেভেলগুলোর মধ্যে অনেক ছোট ছোট রোটেশনাল লেভেল থাকে, ঠিক আছে? তাহলে এনার্জি গ্যাপ ইলেকট্রনিক ট্রানজিশনের ক্ষেত্রে সব থেকে বেশি, ভাইব্রেশনাল তো এর মধ্যে ওই ব্লু গুলোর মধ্যে যে গ্যাপটা, এটা হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি গ্যাপ এক একটা। তাহলে তার এনার্জি গ্যাপ ইলেকট্রনিক এনার্জি গ্যাপের থেকে নিশ্চয়ই কম, আর রোটেশনালের আরো কম। তাই ডেল্টা ই ইলেকট্রনিক গ্রেটার দ্যান ডেল্টা ই ভাইব্রেশন গ্রেটার দ্যান ডেল্টা ই রোটেশনাল। এই দেখ একটা যে এই যে E2 লেভেলটা, E2 লেভেলটাকে আমি যদি জুম করে আঁকি তাহলে এরকম দেখাবে, যেরকম একটা এরকম অনেকগুলো ভাইব্রেশনাল লেভেল, V0 V1 V2। আর এই প্রত্যেকটা ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এই ধর এই দুটো ভাইব্রেশনাল লেভেল এর মধ্যে এতগুলো এরকম রোটেশনাল লেভেল আছে। তার মানে সব থেকে বেশি এনার্জি গ্যাপ হচ্ছে ইলেকট্রনিক, তাদের মধ্যে যে এনার্জি গ্যাপ এত বড়, ভাইব্রেশনাল গুলোর মধ্যে এরকম ছোট ছোট এনার্জি গ্যাপ, আর তার থেকেও ছোট এনার্জি গ্যাপ হচ্ছে রোটেশনাল লেভেল। তার মানে এনার্জি গ্যাপ মানে ডেল্টা ই অফ ইলেকট্রনিক বেশি, তার থেকে একটু কম হচ্ছে ভাইব্রেশনাল, তার থেকে কম হচ্ছে রোটেশনাল। ওকে, ভাইব্রেশনাল রোটেশনাল। আমি এই স্লাইডটা দিয়ে দেবো, ওটা লেখার দরকার নেই, তুই শুধু শোন ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ, আমি শুধু জাস্ট নোট করে রাখছি যাতে মনে থাকে। আমি এই স্লাইড দিয়ে দেবো, অসুবিধা নেই কোনো, ঠিক আছে? নেক্সট এগোই। ল্যাম্বার্ট বিয়ার্স ল আমরা ফটোকেমিস্ট্রিতে অলরেডি পড়েছি, ঠিক আছে? তো এই জায়গাটা একটু নিজে নিজে দেখে নিস এই জায়গাটা একটু, ঠিক আছে? এই যে অ্যাবজর্পশনের এটা সেম। এই যে এপসাইলনের ইউনিট কি, এসব গুলো, হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটা একটু পড়ে নিবি নিজের মতন। আচ্ছা, আমরা ওখানে বলেছিলাম যে যত ডাইলিউট সলিউশন হবে তত ভালো, মানে ল্যাম্বার্ট বিয়ার্স ল তত ভালো ফলো হবে, তাই তো? সেই সবগুলো আছে এখানে, পড়ে নিবি একবার। এরপর আসি আমরা সিলেকশন রুল, ঠিক আছে? সিলেকশন রুল কি? সিলেকশন রুল মানে যে কোনো ট্রানজিশনে কি হবে নাকি তার কোনো বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে, যে কোনো লেভেল থেকে যে কোনো লেভেলেই কি ট্রানজিশন হওয়া পসিবল, এটা আমাদেরকে বলবে সিলেকশন রুল। একটা সিলেকশন রুল হচ্ছে জি মানে হচ্ছে জিরাডে, ইউ মানে হচ্ছে আনজিরাডে, যেটা আমরা মলিকুলার অরবিটাল থিওরিতে পড়েছিলাম, যে এরকম লেভেল থাকে, ধর এই সিগমাকে বলা হয় জিরাডে, সিগমা স্টার কে বলা হয় আনজিরাডে, পাই কে বলা হয় আনজিরাডে, পাই স্টার কে বলা হয় জিরাডে, উল্টো। তো কোনো একটা জিরাডে লেভেল থেকে আনজিরাডে লেভেলে ট্রানজিশন হয়, আনজিরাডে লেভেল থেকে জিরাডে লেভেলে ট্রানজিশন হয়, মানে অপোজিটের মধ্যে ট্রানজিশন হবে, ভালো হবে, অ্যালাউড। কিন্তু জিরাডে 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 থেকে জিরাডের মধ্যে হবে না, আনজিরাডে থেকে আনজিরাডের মধ্যে হবে না, ঠিক আছে? এটাকে বলা হয়, এই সিলেকশন রুলটাকে বলা হয় ল্যাপোর্টে সিলেকশন রুল, LAPORTE, ল্যাপোর্টে সিলেকশন রুল। বেশ, ডিডি ট্রানজিশন আমরা পড়িয়েছিলাম, সায়েন্টিস্টের নামে তো। ডিডি ট্রানজিশন পড়িয়েছিলাম কোঅর্ডিনেশনে, তাই না? ওই T2G EG তে ভেঙে যায়, তারপরে ট্রানজিশন হয় কপার সালফেট, মনে আছে এক্সাম্পলটা? বাট ডিডি ট্রানজিশন কিন্তু ল্যাপোর্টে ফরবিডেন, কারণ এটাও ডি এটাও ডি, এটা যদি জিরাডে হয় এটাও জিরাডে হবে, এরকম। এটা ছিল না T2G ছিল না, নিচের লেভেলটাকে T2G বলতাম, উপরটাকে EG বলতাম না? কিরে মনে করছি। আরে দাঁড়া, আরে ডি অরবিটাল ভেঙে গেলে নিচে 3টে অরবিটাল আসতো, ওগুলোকে T2G বলতাম, উপরের পার্টটাকে ইজি বলতাম, এই যে 5টা ডি এরকম ভেঙে যেত, উপরে ইজি নিচেরটা হচ্ছে T2G। এই জি মানে তো জিরাডে, দুটোই জিরাডে, তাহলে জিরাডে টু জিরাডে ট্রানজিশন কি ল্যাপোর্টে অ্যালাউড? না, অ্যালাউড না, তাই ওর ইন্টেন্সিটি কম হয়, ভালো ভালো ট্রানজিশন হয় না। বেশ, এবার এখানে আমরা ইউভি স্পেকট্রোস্কোপিতে যে মলিকিউলের মধ্যে লেভেলগুলো দেখলাম, সিগমা, পাই, এন, পাই স্টার, সিগমা স্টার। সিগমা হচ্ছে জিরাডে, সিগমা স্টার হচ্ছে আনজিরাডে, পাইটা হচ্ছে আনজিরাডে, পাই স্টারটা হচ্ছে জিরাডে, ঠিক আছে?
এবার পাই সিগমা জিরাডে থেকে এই সিগমা স্টার আনজিরাডে, এই ট্রানজিশনটা নিশ্চয়ই ভালো হবে যেহেতু অপোজিট, তাই তো? পাই আনজিরাডে থেকে সিগমা স্টার আনজিরাডে, এই ট্রানজিশনটা নিশ্চয়ই হবে না ভালো, তাই না? এটাও ইউ, এটাও ইউ, ঠিক আছে? ইউ হুম। পাই স্টার জিরাডে থেকে সিগমা স্টার, আচ্ছা সরি স্টার থেকে তো হবে না, মানে বন্ডিং, এগুলোকে বলা হয় বন্ডিং লেভেল, এখানে ইলেকট্রন থাকে এন পাই বা সিগমা, এখানে ইলেকট্রন থাকে, আর ট্রানজিশন হয় স্টার গুলোতে। তার মানে আলটিমেটলি এটাই যে জি থেকে জিতে হবে না, ইউ থেকে ইউতে হবে না, মানে হলে ইন্টেন্সিটি খুব কম হবে। এই যে এখানে দেখিয়েছে জিরাডে টু আনজিরাডে বা আনজিরাডে টু জিরাডে, এরকম হলে ট্রানজিশন দুই রকম হতে পারে, মোর ইন্টেন্স আর লেস ইন্টেন্স, ঠিক আছে? যারা মোর ইন্টেন্স হবে তাদের ক্ষেত্রে এপসাইলনের ভ্যালু, এপসাইলন কি ল্যাম্বার্ট বিয়ার্স লতে ছিল মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট, সেটা গ্রেটার দ্যান 10⁴। আর যদি লেস ইন্টেন্স হয় তাহলে লেস দ্যান 10⁵। ঠিক আছে? বেশ, এখানে দিজ আর অ্যালাউড ইন্টেন্স ট্রানজিশন, এখানে ইন্টেন্স অ্যালাউড ট্রানজিশন গুলোই দেখানো হয়েছে অ্যারো দিয়ে, ওগুলোই আমাদের ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য, মানে সব থেকে বেশি আমরা ইউজ করব, কারণ ট্রানজিশন যত বড় হবে মানে যত ভালো হবে তত ইন্টেন্সিটি বেশি হবে। ট্রানজিশনের ইন্টেন্সিটি যদি বেশি হয় আমি গ্রাফে পিক আরো ভালো পাবো, যত ভালো পিক পাবো আমি তত ভালো অ্যানালিসিস করতে পারবো। তাই আমাকে চেষ্টা করতে হবে এমন ট্রানজিশন নিয়েই আমরা আলোচনা করব, আমরা ডিসকাস করব, বা আমরা এমন ট্রানজিশনই ফলো করব যেখানে ট্রানজিশনটা মোর ইন্টেন্স। ঠিক আছে? এখানে ওই জন্য এই চারটে বিশেষ ট্রানজিশন দেখানো হয়েছে যাদের ইন্টেন্সিটি খুব বেশি, এবং এগুলো নিয়ে জেনারেলি ডিসকাশন হয়। বেশ, এই যে এনার্জি লেভেল গুলো হলো, এখানে যে ট্রানজিশন হলো, এই ট্রানজিশনের জন্য ও কোন একটা এনার্জি লাইট অ্যাবজর্ব করেছে, সেই লাইটের একটা এনার্জি আছে, তার একটা ওয়েভলেন্থ আছে, যে এনার্জিটা এই এনার্জি গ্যাপের সমান, বলেছিলাম আগে যে এই এনার্জির যে ডিফারেন্স সেই পরিমাণ এনার্জি ও অ্যাবজর্ব করবে, বাকি কোনো এনার্জি এর থেকে বেশিও অ্যাবজর্ব করবে না, কমও অ্যাবজর্ব করবে না। যদি এমন 5টা রে এরকম আসে যার কোনোটার এনার্জি এই এই এনার্জি গ্যাপের সঙ্গে ম্যাচ করে না, তাহলে এই 5টার কোনোটাই অ্যাবজর্ব হবে না, 5টাই বেরিয়ে যাবে। যদি কোনোটা ম্যাচ করে এই এনার্জি গ্যাপের সঙ্গে এই বিমের এনার্জি, তাহলেই সেটা অ্যাবজর্ব হবে, বাকিগুলো পাস করে যাবে। ঠিক আছে? বেশ, এরপর আমরা দেখবো এই যে ট্রানজিশন হচ্ছে, এই ট্রানজিশনের উপরে সলভেন্টের কি এফেক্ট আছে। দুটো নতুন টার্ম পড়বো, যে ক্রোমোফোর অক্সোক্রোম এটা কি, তারপরে বিভিন্ন জিনিসের এফেক্ট পড়বো সলভেন্টের সহ, আরো অন্যান্য কিছু এফেক্ট আছে, কনজুগেশন এফেক্ট আছে, এসব এফেক্ট আছে পড়বো। পিক কি পড়বো, ব্যান্ড কি পড়বো, বিভিন্ন রকম শিফট পড়বো, উডওয়ার্ড ফিশার রুল পড়বো, অনেক কিছু আছে। প্রথমে গ্রাফে যাই, গ্রাফ কেমন কি হয়। গ্রাফটা টানা হয় অ্যাবজর্বেন্স বা ইন্টেন্সিটি এর সঙ্গে ওয়েভলেন্থের ল্যামডা। ঠিক আছে? এই গ্রাফটা এরকম পাওয়া যায়, এরকমটা পাওয়া যায়, যেখানে গিয়ে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম বা অ্যাবজর্পশন ম্যাক্সিমাম, তার করেসপন্ডিং যে ল্যামডা সেটাকেই বলা হয় ল্যামডা ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। ঠিক আছে? লেখাও আছে ওয়েভলেন্থ করেসপন্ডিং টু ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। যে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, এই গ্রাফের মধ্যে একটা পিক পাওয়া যাবে যার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম। দেখ না, এই গ্রাফে ঠিক এই অবস্থার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, এই লেভেলের ইন্টেন্সিটি তো আর ম্যাক্সিমাম না, এই পজিশনের ইন্টেন্সিটি ম্যাক্সিমাম। তাহলে এর যে ওয়েভলেন্থ, এর করেসপন্ডিং যে ওয়েভলেন্থ, সেটা কি বলা হবে ল্যামডা ম্যাক্স। বেশ, বেশ, তাহলে এবার এই যে কোন একটা পিকের পজিশন ডিনোট করা হয় এই ল্যামডা ম্যাক্স দিয়ে। কোন একটা পিকের পজিশন মানে পজিশন বলতে বোঝায় যে ওর ল্যামডা ম্যাক্স কোথায় আছে। ঠিক আছে? এই পিকটার পজিশন কোথায় আমি যদি বলি, তাহলে আমাকে তার করেসপন্ডিং ল্যামডা ম্যাক্স বলতে হবে, যে হ্যাঁ এই পিকটা এমন ভাবে আছে যে ল্যামডা ম্যাক্স হচ্ছে এই পজিশনে। ঠিক আছে? এই ইন্টেন্সিটি আর অ্যাবজর্পশন হচ্ছে প্রপোর্শনাল, তাই তো এই অ্যাক্সিসে আমি অ্যাবজর্পশনও পুট করতে পারি বা ইন্টেন্সিটিও পুট করতে পারি।
আর অ্যাবজর্পশন বলছি অ্যাবজর্বেন্স, এবং অ্যাবজর্বেন্স কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল। A proportion A equal to epsilon CL ছিল না ল্যাম্বার্ট বিয়ার্স ল? হুম হুম বেশ। Position of UV graph বা UV visible spectroscopy graph corresponds to homolumo energy gap. তাই তো, homolumo energy gap যেমন হবে তেমনটাই এনার্জি অ্যাবজর্ব করবে, তাই তো? সেটাই আমি ল্যামডা ম্যাক্স হিসেবে পাবো। তার মানে আলটিমেটলি ল্যামডা ম্যাক্স আমি যা পাবো, অর্থাৎ আমার গ্রাফের পজিশন যেটা হবে সেটা ডিপেন্ড করছে কোন রেডিয়েশন অ্যাবজর্ব হচ্ছে তার উপর, আর কোন রেডিয়েশন অ্যাবজর্ব হচ্ছে সেটা ডিপেন্ড করবে যে হোমোলুমো এনার্জি গ্যাপ কেমন ছিল তার উপর, তাই তো? হ্যাঁ বেশ। আচ্ছা, ধরো আমি অনেকগুলো লাইট পাঠালাম, যে কোনো একটা অ্যাবজর্ব করলো, তাহলে আমার গ্রাফের পিক তো এরকম আসা উচিত, এরকম একটা লাইন স্পেকট্রাম আসা উচিত, কিন্তু আমি বাস্তবে পাচ্ছি এরকম একটা লেভেল এরকম। এটা কেন? লাইন এরকম এসে এখানে ঠিক অ্যাবজর্পশন হলো, আমি একটা লাইন পাওয়ার কথা ছিল আমার, কিন্তু আমি এরকম না পেয়ে আমি ঠিক এরকম পাচ্ছি কেন? এই আশেপাশের লাইনগুলো কেন পাচ্ছি? তার কারণ হচ্ছে আমরা এখানে দেখিয়েছিলাম যে সেই এনার্জি ডিফারেন্স, এই যে ইউভি ভিজিবল যে লাইট তার এনার্জি তো বেশি আইআর বা মাইক্রো রেডিয়েশনের থেকে। তার মানে ইউভি ভিজিবল রেডিয়েশন ইলেকট্রনিক ট্রানজিশন তো ঘটাবেই, ওর কাছে সাফিসিয়েন্ট এনার্জি আছে, ও ভাইব্রেশনাল এবং রোটেশনও করবে মলিকিউলের মধ্যে, মলিকিউলের মধ্যেও ভাইব্রেশনাল এনার্জিও ভাইব্রেশনাল ট্রানজিশনও দেখাবে, রোটেশনাল ট্রানজিশনও দেখাতে সাহায্য করবে। ওই জন্যে প্রত্যেকটা ইলেকট্রনিক এনার্জি লেভেল স্টেটমেন্টে এরকম দেওয়া হয় যে each and every electronic energy level is associated with many rotational and vibrational level. তাহলে ট্রানজিশন শুধু কিন্তু এই লেভেল এখান থেকে এখানে হচ্ছে না, ধরো এই লেভেলের একটা ভাইব্রেশনাল লেভেল থেকে ওর আরেকটা ভাইব্রেশনাল লেভেলে হয়ে যাচ্ছে, এর একটা রোটেশনাল লেভেল থেকে ওর একটা রোটেশনাল লেভেলে হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল ট্রানজিশনটা যদি এরকম হয়, এইটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে তার পাশে এরকম অনেক আরো এরকম লাইন পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ আবার বলি, বুঝতে পারছিস না বোধহয়। আর একবার রিপিট করো একটু। ধর এই V0 লেভেল থেকে, V0 মানে এটা হচ্ছে একটা ইলেকট্রনিক লেভেল, আমরা বলেছিলাম যে ইলেকট্রনিক লেভেলের মধ্যে অনেকগুলো ভাইব্রেশনাল লেভেল থাকে। মনে কর একটা ভাইব্রেশনাল লেভেল হচ্ছে V0, একটা V1 V2, উপরের লেভেলটাতেও V0 V1 V2 এরকম আছে। মনে করো এখানকার V0 থেকে উপরের V1 এ ট্রানজিশন হলো, এটাই হচ্ছে মোস্ট ইন্টেন্স ট্রানজিশন। তাহলে এর জন্য আমি একটা এরকম লাইন পাবো, মোস্ট ইন্টেন্স লাইন পাবো, তাই তো? কিন্তু এই V0 ইকুয়াল টু V0 থেকে এখানে V0 তেও হতে পারে, তার এনার্জি একটু কম ইন্টেন্স না হয় পেলাম, আমি একটু কম ইন্টেন্স পেলাম, ঠিক ওর পাশেই থাকবে সেই পিকটা। এখান থেকে ধরো একটু বেশিতে হলো, এখানে হলো, তাহলে ধরো একটু এ পাশে পেলাম। ধরো এখানে V1 থেকে কিছুটা ট্রানজিশন হলো, তাহলে এর পাশে এরকম আরো অনেক লাইন পাবো না, তাই না? ওই জন্য আমি একটা শার্প লাইন না পেয়ে আমি তখন গ্রাফ মেশিনটা পুরো এইভাবে এরকম টেনে দেয় একটা, বুঝা গেছে? কিন্তু এর ঠিক মাঝখানেরটা, এটাই হচ্ছে মোস্ট ইন্টেন্স ট্রানজিশন, যেটা নিয়েই আমরা ম্যাক্সিমাম কাজ করব, ঠিক আছে? মাঝখানেরটাই হচ্ছে মোস্ট ইন্টেন্স ট্রানজিশন, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে বেশি, ঠিক আছে? বেশ। যে কোনো স্পেকট্রোস্কোপিতে আমি যে স্যাম্পল অ্যানালিসিস করব সেটাকে একটা নির্দিষ্ট সলভেন্টের মধ্যে নিয়ে স্পেকট্রোমিটার মেশিনের মধ্যে রাখা হয়। এবার যে কোনো সলভেন্ট ইউজ করলে চলবে না, তার বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে। এই ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে আমরা যে ধরনের সলভেন্ট মোস্ট সুইটেবল, তারা হচ্ছে solvent of very good if solvent do not give transition between 200 to 400। এবার ধর আমি কোনো একটা স্যাম্পল নিয়ে অ্যানালিসিস করছি, আমি দেখার চেষ্টা করছি যে ওর মধ্যে হোমোলুমো এনার্জি গ্যাপ কেমন, ইলেকট্রনিক ট্রানজিশন দেখার চেষ্টা করছি। তাহলে এর জন্য আমি একটা ল্যামডা ম্যাক্স পাবো, তাহলে আমি গ্রাফে এর জন্য একটা ল্যামডা ম্যাক্স পেলাম।
হুম এবার এটাকে আমি অন্য একটা সলভেন্টের মধ্যে নিয়েছি, হতে পারে যে সলভেন্টের মধ্যে ওরকম ইলেকট্রনিক লেভেল রয়েছে, তাই তো? হুম তাহলে আমি তো তার জন্য আমি একটা ল্যামডা ম্যাক্স পেতে পারি, তাই না? এনার্জি তো সেও অ্যাবজর্ব করতে পারে, সলভেন্ট অ্যাবজর্ব করতে পারে। তাহলে মনে করো আমি আবার একটা ল্যামডা ম্যাক্স পেলাম। তাহলে আমার স্পেকট্রোস্কোপির গ্রাফ যদি আমাকে এরকম মেশিন দেয়, আমি কি বুঝতে পারবো যে আমার কোনটা সলভেন্টের কোনটা অ্যানালাইটের? বুঝতে পারবো না, অসুবিধা হবে, তাই না? হুম হুম বেশ, এই জন্য সেই সলভেন্ট গুলোই ভালো যারা এই ইউভি ভিজিবল রেঞ্জে কোনো ট্রানজিশন দেখায় না, তাহলে তাদের কোনো পিকও আসবে না, তাই তো? হ্যাঁ, যদি ট্রানজিশন না দেখা তো পিক আসবে না, পিক আসবে না। তাহলে সেই সলভেন্টে আমাদেরকে চুজ করতে হবে যারা ইউভি যাদের পিক ভিজিবল আসবে না। রেঞ্জে তারা কোনো পিক দেয় না বা তারা কোনো ইলেকট্রনিক ট্রানজিশন ঘটায় না, তাই তো? হুম কিন্তু ঝামেলা হচ্ছে যে বেশিরভাগ সলভেন্টই মানে অ্যাভেলেবেল যে সলভেন্ট সব থেকে বেশি আমরা ইউজ করি তারা এই রেঞ্জে ট্রানজিশন দেখায়। হুম তাহলে কি করব? তাহলে কি করা যায়? আমি একটা স্যাম্পল নিয়েছি, এই হচ্ছে আমার স্যাম্পল, আর এই হচ্ছে আমার সলভেন্ট। আমি এরকম লাইট পাঠাচ্ছি, সলভেন্টও অ্যাবজর্ব করেছে, এরকম একটা পিক দিয়েছে, আমার অ্যানালাইটও এরকম একটা পিক দিয়েছে। তাহলে আমি কি করে বুঝবো যে কোনটা আমার অ্যানালাইটের পিক? আমি কি করব? আমি ওই সলভেন্টটাই নেব, শুধু ওই সলভেন্টটা, অ্যানালাইট দেব না। না দিয়ে আমি মেশিন রান করাবো, লাইট পাঠাবো। তাহলে তার জন্য ধরো আমি এই এরকম একটা পিক পেলাম, এটা এ পিক, এটা বি পিক। এই তাহলে এই পিকটা কোন পিকের সঙ্গে ম্যাচ করছে? এর সঙ্গে ম্যাচ করছে না? হুম তাহলে নিশ্চয়ই এর সাথে, হ্যাঁ বি পিকটা নিশ্চয়ই ছিল অ্যানালাইটের পিক। হ্যাঁ অ্যানালাইটের পিক। ওকে, এইভাবে করতে হয়। এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক টেস্ট। ব্ল্যাঙ্ক মানে আমি এখানে অ্যানালাইট দিইনি, অ্যানালাইট ছাড়াই টেস্ট করেছি, ব্ল্যাঙ্ক টেস্ট। মানে BLUNT ব্লান্ট টি। ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা যেটা, ব্ল্যাঙ্ক, ওকে ওকে, ব্ল্যাঙ্ক টেস্ট, ওকে। ব্ল্যাঙ্ক টেস্ট। এখানে একটা স্টেটমেন্টও লেখা আছে, দোজ সলভেন্টস আর ভেরি রেয়ার, দ্যাটস ওয়াই গ্রাফ অফ সলভেন্ট প্লাস সলিউট মাইনাস গ্রাফ অফ সলভেন্ট ইকুয়াল টু আওয়ার রিকোয়ার্ড স্পেকট্রাম। বোঝা গেছে লাইনটার মানে? হুম 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 অ্যাকচুয়ালি ইউভি মেশিন আলাদাভাবে এরকম রান করা লাগে না, এই দুটো পিক একসঙ্গেই ও এই পিকটাকে মাইনাস করে ও ফাইনাল পিক দেখিয়ে দেয়। ঠিক আছে, মেশিন কম্পিউটারাইজড, একবারে ও মাইনাস করে দেখিয়ে দেয়। ঠিক আছে, হুম হুম বেশ। এবারে সলভেন্ট যে ইউজ করছি তার কিছু এফেক্ট রয়েছে। আচ্ছা, প্রথমে সলভেন্ট দুই ধরনের হয়, পোলার আর নন পোলার। হুম পোলার সলভেন্টের মধ্যে দুই টাইপের হয়, পোলার প্রোটিক, পোলার অ্যাপ্রোটিক। পোলার প্রোটিক যারা তারা হাইড্রোজেন বন্ড করে, আর নন হুম পোলাররা তো হাইড্রোজেন বন্ড করবেই না, পোলারিটি না থাকলে আর কিসের হাইড্রোজেন বন্ড। বেশ, কোশ্চেন বলছে হোয়াট উইল বি দ্য এফেক্ট অফ এইচ বন্ডিং বাই পোলার প্রোটিক সলভেন্ট অন ল্যামডা ম্যাক্স অফ সলিউট ইন ইউভি স্পেকট্রাম। বলছে আমি একটা অ্যানালিসিস করলাম এমন একটা সলভেন্টে, যে সলভেন্টটা ধরো নন পোলার বা যেটা কোনো হাইড্রোজেন বন্ড করে না, যে একটা অ্যানালাইট দিলাম এর মধ্যে, তার যে স্পেকট্রাম আসবে। অন্যদিকে আমি আরেকটা সলভেন্ট দিলাম যে হাইড্রোজেন বন্ড করে, একই অ্যানালাইট, তাহলে আমার গ্রাফের পিক কেমন কি চেঞ্জ হবে? বোঝা গেছে কোশ্চেনটা? হুম বেশ, এবার দুটো ট্রানজিশনের উপর আমাদের এর এফেক্টটা দেখতে হয়, সলভেন্টের এফেক্ট দেখতে হয় এন পাই স্টার ট্রানজিশনের জন্য আর পাই স্টার ট্রানজিশনের জন্য। এই দুটো ট্রানজিশন নিয়েই আমরা সব থেকে বেশি আলোচনা করি। ঠিক আছে, সিগমা স্টার নিয়ে খুব একটা করি না, কারণ ওর এনার্জি তো সব থেকে বেশি, তাই না? সিগমা স্টার, সিগমা সব থেকে নিচে, সিগমা স্টার সবার উপর, এনার্জি অনেক বেশি। তো এই এন পাই স্টার নিয়ে আমাদের মেজরলি ডিসকাশন।
তো আমরা দেখি যে প্রথমে যে সলিউট অফ n টু পাই স্টার, n টু পাই স্টার ট্রানজিশনের কি এফেক্ট, n টু পাই স্টার ট্রানজিশনের জন্য যে পিকটা পাওয়া যাবে এই প্রোটিক সলভেন্ট দিলে তার কি চেঞ্জ হয়। ঠিক আছে, এবার ধরো এখানে হোমো রয়েছে, এখানে লুমো রয়েছে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট, এখানে ইলেকট্রন রয়েছে। এই এনার্জি গ্যাপটা হচ্ছে ডেল্টা E1 ধরে নিলাম, আর এর করেসপন্ডিং যে এনার্জি করেসপন্ডিং একটা ওয়েভলেন্থ থাকবে E ইকুয়াল টু h বাই ল্যামডা, এইভাবে এই যে ওয়েভলেন্থটা করেসপন্ডিং ওয়েভলেন্থ সেটা হচ্ছে λ1। এবার সলভেন্ট ইন্টারঅ্যাক্ট উইথ গ্রাউন্ড স্টেট অফ সলিউট, পোলার প্রোটিক সলভেন্টটা কি করে, এই যে সলিউটের গ্রাউন্ড স্টেটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে করে ওর এনার্জিটাকে কমিয়ে দেয়। তাহলে এটা আমার এমন সলভেন্টের হোমোলুম এনার্জি গ্যাপ যেখানে পোলার প্রোটিক সলভেন্ট নেই বা হাইড্রোজেন বন্ডিং নেই, আর এইটা এইটা তখন ট্রানজিশন যখন আমার হাইড্রোজেন বন্ডিং আছে। তাহলে কোন ক্ষেত্রে এনার্জি গ্যাপ বেশি, ডেল্টা E1 বেশি না ডেল্টা E2 বেশি? ডেল্টা E2 বেশি না, ডেল্টা E2 গ্রেটার দ্যান ডেল্টা E1, সো λ2 লেস দ্যান λ1, ল্যামডা উল্টোটা হবে। বেশ, তার মানে পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করার জন্য আমার যে ল্যামডা ম্যাক্স সেটা আগের থেকে ল্যামডা ম্যাক্স বাড়লো না কমলো, পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করায় কমে গেল না, এনার্জি গ্যাপ বেড়ে গেল, মানে কমে ল্যামডা কমে গেল, তাই তো? ল্যামডা কমেছে, হ্যাঁ। বেশ, এখানে একটা ইয়ে দেওয়া আছে, বলছে যে ইফ ইট ইজ আ পিক বাই সলিউশন, এটা একটা সলিউশনের পিক যদি এটা হয় তাহলে দেন পিক বাই অনলি সলিউট উইল বি, একটা সলিউশনের পিক যদি এটা হয় দেন অনলি সলিউটের পিক কি হবে? less than alpha max, কি করে হচ্ছে মানে যেমন তখন কিভাবে লিখেছিলাম, দাঁড়া এখানে বোধহয় আর কিছু লেখা ছিল সেটা কেটে গেছে, বুঝলি? বেশ, ঠিক আছে, ছাড় বাদ দে। নেক্সট যাই আমরা, n2 পাই স্টার দেখলাম, এবার পাই টু পাই স্টার দেখবো। ঠিক আছে, পাই টু পাই স্টারের ক্ষেত্রে ধরো হোমো এটা, লুমো এটা, পাই স্টার, হোমো লুমো, এখানেও ডেল্টা E1 আর করেসপন্ডিং ওয়েভলেন্থ হচ্ছে λ1। এইটা কি করে, এই ক্ষেত্রে সলভেন্টটা পাই স্টারকে নামিয়ে দেয়, তাহলে যদি নামিয়ে দেয়, এখন ট্রানজিশন আগে এখান থেকে এখানে হচ্ছিল, এখন এখান থেকে এইটুকু হবে, তাহলে এনার্জি গ্যাপ কমে গেল, তার মানে ল্যামডা বেড়ে গেল, তাই তো? তার মানে n টু পাই স্টার যদি ট্রানজিশন হয়, n টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে যদি পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করি তাহলে ল্যামডা কমবে, তাই তো? আর পাই টু পাই স্টারের ক্ষেত্রে ল্যামডা বাড়বে, তাই তো? বেশ, সেটাই আছে এখানে। বেশ, এখানে একটা n টু পাই স্টার ট্রানজিশন দেখানো হয়েছে। তো এবার চেয়েছে যে কোশ্চেন কি দেখি, in a solute A, n to pi star transition occurs, different solution is made on changing the solvent। একটা সলিউটের মধ্যে n to pi star transition দেখা হচ্ছে, এবার সলভেন্ট চেঞ্জ করা হচ্ছে, ওয়াটার, ইথানল, ক্লোরোফর্ম, মিথানল, হেক্সেন, and lambda max corresponding the solution is λ1, λ2, λ3, λ4, λ5। তার মানে কি, একটা সলিউট A নেওয়া হয়েছে, প্রথমে জলে নেওয়া হয়েছে,
সেক্ষেত্রে ল্যামডা ম্যাক্স হচ্ছে λ1, ইথানলে নেওয়া হয়েছে ল্যামডা ম্যাক্স হচ্ছে λ2। তাহলে এদের মধ্যে কম্পারিজন কি হবে? আচ্ছা, একটা সলভেন্ট যত পোলার প্রোটিক হবে, ভালো করে বোঝ, একটা সলভেন্ট যত পোলার প্রোটিক হবে তত n2 পাইস্টার ট্রানজিশন কমবে না, মানে ল্যামডা কমবে না? আরেকবার একটু বলো। আমরা দেখলাম যে যদি পোলার প্রোটিক সলভেন্ট হয়, পোলার প্রোটিক মানে যারা হাইড্রোজেন বন্ড করতে পারে, পোলার প্রোটিক সলভেন্ট হুম হলে n2 পাইস্টারের ল্যামডা কমে যায় না? হুম n2 হুম পাইস্টার ট্রানজিশনের ল্যামডা কমে যায় না? এই যে হুম। λ2 লেস দ্যান λ1। কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে একটা সলভেন্ট যত পোলার প্রোটিক হবে, যত পোলার প্রোটিক হবে তত ওর ল্যামডা কমবে, তাই না? হ্যাঁ, পোলার প্রোটিক হলে ল্যামডা কমছে। যত পোলার প্রোটিক হবে তত ল্যামডা কমবে। এবার এই এতগুলো হ্যাঁ। সলভেন্টের মধ্যে জল সব থেকে বেশি পোলার প্রোটিক, তারপরে ইথানল, হুম তার থেকে একটু কম ক্লোরোফর্ম, হুম তারপরে মিথানল, হুম সরি ভুল হুম বলছি, হুম ভুল বলছি, জল, তারপরে মিথানল, মানে এই চারটে, এই পাঁচটা দেওয়া হয়েছে বলে এখানে লিখেছি। কোন এটার ক্ষেত্রে λ1, λ2, λ3, λ4, λ5। Fine. এবার আমরা প্রথমে সাজাবো কি অনুযায়ী, যে কোথায় ভালো হাইড্রোজেন বন্ডিং হয়, ঠিক আছে? জলে সব থেকে বেশি হাইড্রোজেন বন্ডিং হয়, তারপরে মিথানল, তারপরে ইথানল, তারপরে ক্লোরোফর্ম, তারপরে হেক্সেন। এদের ক্ষেত্রে হয়ই না, হেক্সেনে হুম হয়ই না, এর ক্ষেত্রে হয় না, যে কম হয়, একদম কম। তো এটা হচ্ছে অর্ডার হাইড্রোজেন বন্ডিং করার। এবার যত হাইড্রোজেন বন্ডিং করবে তত n2 পাইস্টারের ল্যামডাটা কমে যাবে। হুম। এই λ1 সব থেকে কম, তাই না? তাহলে ল্যামডা ওয়ান, হ্যাঁ তাই তো? হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। আর যদি এটা n2 পাইস্টার না বলে যদি কোশ্চেনে π2 পাইস্টার বলতো, তাহলে অর্ডারটা উল্টো হতো না, কারণ পোলার প্রোটিক তাহলে সলভেন্ট ল্যামডা ওয়ান সব থেকে বেশি হয়ে বেশি যেত। হতো। ক্লিয়ার? হুম বেশ। হাউ টু চেক ট্রানজিশন ইন এ সলিউট। এবার একটা কম্পাউন্ডের মধ্যে কি কি ট্রানজিশন হতে পারে আমরা সেটা কি করে দেখবো, কি করে বুঝবো? মলিকিউল দেখেছি এর মধ্যে এই ট্রানজিশন হবে। মেজরলি আমরা এই কটা ট্রানজিশন দেখবো, চারটে আমরা দেখিয়েছিলাম শুরুতে, n2 সিগমা স্টার, n2 পাই স্টার, π2 পাই স্টার, সিগমা টু সিগমা স্টার। সিগমা টু সিগমা স্টার এনার্জি খুব বেশি বলে এটা আমরা ধরবো না, হুম ঠিক আছে? এই তিনটের মধ্যে আমরা মেজরলি দেখবো। ধরো একটা কার্বন কার্বন সিগমা বন্ড আছে, তাহলে এখানে তো অনলি সিগমা টু সিগমা স্টারই পসিবল, আর তো পসিবল না, তাই না? রে, হুম পাই বন্ড তো নেই, পাই বন্ড তাহলে পাই পাই স্টার কি করে হবে? এখানে পাই বন্ড আছে, তার মানে এখানে পাই পাই স্টার হবে, তাই তো? হ্যাঁ। বেশ। এখানে সি ট্রিপল বন্ড সি, এখানে দুটো পাই বন্ড আছে, একটা সিগমা বন্ড আছে, তার মানে এখানে সিগমা সিগমা স্টার হবে, পাই পাই স্টার হবে। হ্যাঁ, দুটোই হবে। হ্যাঁ, এখানেও তাই, দুটোই হবে। এইটা, এই লোন পেয়ার মানে হচ্ছে এন, তাই না? হুম আর এইটা হচ্ছে সিগমা বন্ড, তার মানে এর করেসপন্ডিং একটা সিগমা স্টার থাকবে, তাহলে এন থেকে সিগমা স্টার হবে। হুম এটা এন, আর এখানে সিগমা বন্ড আছে, পাই বন্ড আছে, তার মানে এখানে এন থেকে সিগমা স্টারও হবে, এন থেকে পাই স্টারও হবে, হুম। তাই তো? তাহলে বলো, এখানে হ্যাঁ। CH3, সি ডাবল বন্ড ও এইচ, এখানে এই তিনটে ট্রানজিশনের মধ্যে কি কি ট্রানজিশন হবে? হুম। একটা তো সিগমা টু সিগমা স্টার হবে। এই তিনটের মধ্যে বললাম সিগমা সিগমা স্টার আমরা খুব একটা কনসিডার করি না। তাহলে পাই টু পাই স্টার হচ্ছে। পাই বন্ড আছে যেহেতু, ঠিক আছে, পাই টু পাই স্টার হচ্ছে। পাই টু পাই স্টার হচ্ছে। হুম, আর এন টু সিগমা স্টার হচ্ছে। এখানে এন আছে, এটা সিগমা বন্ড, যদি আমি হুম ধরি যে এটা সিগমা বন্ড, তাহলে এন থেকে এই হুম। সিগমা স্টার হবে। সিগমা স্টার। কিন্তু হ্যার এটাও তো এন পাই টু বন্ড, পাই স্টারও হবে। এন টু পাই এন স্টারও টু হবে। পাই স্টার। হ্যাঁ। বেশ, খুব ভালো, বুঝে গেছিস। আচ্ছা, এবার একটা মলিকিউলের মধ্যে দেখ, এই যে মলিকিউলটা আমি আঁকলাম, এর মধ্যে ইউভি ট্রানজিশন দেখাবে, কিন্তু শুধু একটুখানি পার্ট। কোন পার্টটুকু? এই পার্টটুকু শুধু ইউভি ভিজিবল ট্রানজিশনে পার্টিসিপেট করছে, তাই না? এই বাকি পার্ট তো করছে না। না।
তার মানে একটা মলিকিউলের সমস্ত অংশটাই কিন্তু ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে মানে বা ইউভি ভিজিবল রেডিয়েশনে পার্টিসিপেট করে না বা ইনফ্লুয়েন্স হয় না, রাইট? একটা মলিকিউলের একটা নির্দিষ্ট পার্টই পার্টিসিপেট করে, সেটাকেই বলা হয় ক্রোমোফোর। ডেফিনেশন কি? when absorption becomes a property of a group of atom not on their electron, then the molecules called chromophore. Chromophore বুঝলি না বোধহয় কিছু? ক্রোমোফোর না ক্রোমোফোর? CHORE, chromophore। যাই হোক এসব বাদ দে, বুঝতে হবে না, আমি বলে দিই। একটা মলিকিউল, এত বড় একটা মলিকিউল আছে, মলিকিউলের ধরো এইটুকু অংশ, এটা হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রার জন্য রেসপন্সিবল, সেটাই হচ্ছে ক্রোমোফোর। ঠিক আছে? বেশ, যেমন আমি একটা যদি এক্সাম্পল দিই, ধরো একটা বেনজিন রয়েছে, এই বেনজিন এর মধ্যে এরকম বড় এরকম একটা গ্রুপ রয়েছে, তাহলে এর মধ্যে এই বেনজিন পার্টটুকুর মধ্যেই শুধু পাই পাই স্টার ট্রানজিশন হবে, এসব তো এখানে তো পাই বন্ড এন কিছুই নেই। তার মানে এই টোটাল কম্পাউন্ডের মধ্যে এই পার্টটুকুই ইউভি ভিজিবল ট্রানজিশনের জন্য দায়ী, এটাকেই বলবো ক্রোমোফোর। ক্লিয়ার? বেশ, এবার এই ক্রোমোফোরের মধ্যে যদি কোনো জায়গায় এপসাইলন গ্রেটার দ্যান 10⁴ হয়, তাহলে বলেছিলাম যে মানে ইন্টেন্স ট্রানজিশন হবে, তাই তো? এবং সেটাকেই বলবো ইন্টেন্স ক্রোমোফোর, CH4 ক্রোমোফোর বলেছি। আর যদি লেস দ্যান 10⁻³ হয়, এটা লেস ইন্টেন্স ক্রোমোফোর। মোর ইন্টেন্স ক্রোমোফোর হলে কি পিকটা একটু ভালো হবে, তাই তো? উঁচু হবে পিক, মোর ইন্টেন্স, এই অ্যাক্সিসে ইন্টেন্সিটি ছিল তো, তার মানে মোর ইন্টেন্স মানে এরকম পিকটা অনেক ভালো হবে, আমি ভালো অবজার্ভ করতে পারবো। লেস ইন্টেন্স হলে ভালো অবজার্ভ করতে পারবো না, তাই না? ধরো একটা পিক এরকম হয়ে এরকম চলে এসছে, কোথায় আমি তার ল্যামডা ম্যাক্স খুঁজবো? এরকম না হয় যদি পিকটা এরকম আসে, তাহলে আমি ভালোভাবে ল্যামডা ম্যাক্স খুঁজতে পারবো, রাইট? বেশ, যে পড়ে নিস। এবার কি হয়, ধর একটা জায়গায় সি ডাবল বন্ড সি রয়েছে, তাহলে এখানে পাই পাই স্টার ট্রানজিশন হচ্ছে, ভালো কথা। আমি এর পাশে ধর একটা OH নিয়ে আসলাম, একটা OH গ্রুপ অ্যাড করলাম, তাহলে এই OH এর লোন পেয়ার এসে এই পাই বন্ডে তো একটা এফেক্ট শো করবে, তাই না? OH না থাকলে পাই বন্ডটা যেমন পাই বন্ড ছিল, OH আসার জন্য পাই বন্ডটা তো চেঞ্জ হয়ে গেল, তাই না? পাই বন্ডের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেল, ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক কন্ডিশন গুলো চেঞ্জ হয়ে গেল, রাইট? তাহলে এই পাই এই অবস্থায় যে পাই পাই স্টার ট্রানজিশন হচ্ছিল, তার যে এরকম ল্যামডা ম্যাক্স পাচ্ছিলাম, এইখানে নিশ্চয়ই সেরকমটা পাবো না, অন্য রকম পাবো, তাই তো? একটু হয়তো একটু সাইডে পেলাম বা একটু উপরে পেলাম, এরকম, তাই তো? একটু তো চেঞ্জ হবে, ঠিক আছে? কি হলো? বেশ, এমনও হতে পারে ধরো এই পাই পাই স্টার ট্রানজিশনটা খুব উইক, আমি এমন কোন একটা গ্রুপ এখানে যুক্ত করলাম যে গ্রুপটা এতে এমন এফেক্ট শো করলো যাতে পিকটা ইন্টেন্স হয়ে গেল। সেই যে এক্সট্রা পার্ট বা ফাংশনাল গ্রুপ, যে আমি নতুন এক্সট্রা ফাংশনাল গ্রুপ যোগ করছি যেটা আমার অরিজিনাল পিককে এফেক্ট করছে, সেটাকেই বলা হয় অক্সোক্রোম। এটা কি অ্যাকচুয়ালি সাইড সাবস্টিটিউয়েন্ট, তাই তো? সাইড সাবস্টিটিউয়েন্ট মানে এই তো, এই সাইডে একটা সাবস্টিটিউয়েন্ট জুড়ে দিলাম, সাইড সাবস্টিটিউয়েন্ট অক্সোক্রোম। বেশ, এটা নিতে করতাম। বেশ, ধরো একটা পিক এরকম, এই যে আমি দেখাচ্ছিলাম যে একটা পিক ধরো লেস ইন্টেন্স রয়েছে, আমি এখানে ল্যামডা ম্যাক্স কিছু বুঝতে পারছি না, আমি সাইড সাবস্টিটিউয়েন্ট যোগ করলাম, করে একটা পিক এরকম আমি দেখতে পেলাম। তাহলে সাইড সাবস্টিটিউয়েন্ট আমার পিক এনহ্যান্সমেন্ট করতে সাহায্য করে, ইন্টেন্সিটি বাড়াতে সাহায্য করে, সেটাকে বলা হয় অক্সোক্রোম, ঠিক আছে? ধরো ফেনল রয়েছে, ফেনল OH, এখানে পাই পাই স্টার ট্রানজিশন আমি দেখছি, ঠিক আছে? তার মানে সেটা এই বেনজিন রিংটা আমি দেখছি, তাই তো? এর মধ্যে পাই 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 আছে,
তার মানে এইটা আমার ক্রোমোফোর হলো, আর এটাকে এফেক্ট করছে কে? এই ওএইচটা রেজোন্যান্স করে, তাই তো? তাহলে এই পার্টটুকু হয়ে গেল অক্সোক্রোম। বোঝা গেছে? হ্যাঁ, ওকে। খুব ভালো। এবার অক্সোক্রোম ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট, জেনে রাখতে হবে এখন থিওরির জিনিস। আসে কোয়েশ্চেন? কি আসে এখন, তো একটা এবার একটা মলিকিউল দিয়ে দিল, বললো যে এর মধ্যে অক্সোক্রোম কতগুলো অক্সোক্রোম আছে, তাই না? এবার আমি একটা দিয়ে দেখি বল কতগুলো অক্সোক্রোম আছে। এখানে আমি বেঞ্জিন রিং এ যদি পাই পাই স্টার ট্রানজিশন দেখতে যাই, তাতে এফেক্ট করবে এই দুজন, দুটো অক্সোক্রোম এখানে, তাই তো? ফাংশনাল গ্রুপ গুলোই অক্সোক্রোম হিসেবে কাজ করে, ঠিক আছে? জাস্ট জেনে রাখা, জাস্ট জেনে রাখা। আচ্ছা, এবার ধরো কোন একটা অ্যাবজর্পশনে ল্যামডা ম্যাক্স এরকম ছিল, ঠিক আছে? সেটা অন্য কোনো এফেক্ট তাতে কাজ করলো, অন্য কোনো সাইডের কোনো এফেক্ট আসলো, ল্যামডা ম্যাক্স এরকমটা ল্যামডা ম্যাক্স ছিল, অন্য কোনো এক্সটার্নাল কোনো এফেক্টের জন্য পিকটা ওখানে না হয়ে পিকটা ঠিক এরকম হয়ে গেল, পিকটা শিফট করলো, তাই তো? যদি পিকটা রাইট দিকে শিফট করে, ডান দিকে শিফট করে, তাহলে সেটাকে বলবো রেড শিফট বা ব্যাথোক্রমিক শিফট, ঠিক আছে? এগুলো ভুলে যায়, এগুলো আমি মনে রাখার জন্য করেছিলাম এককালে। বেশ, আর যদি পিকটা এইদিকে সরে, তাহলে সেটাকে বলবো লেফট হ্যান্ড সাইডে, সেটাকে বলবো হিপসোক্রমিক শিফট বা ব্লু শিফট, ঠিক আছে? এটাকে আমি এভাবে লিখেছিলাম যে বিআর, মানে বিআর, তো বিআর তো জানিস কি, এটা এইচবি, এইচবি। তো হিপসোক্রমিক ব্লু আর ব্যাথোক্রমিক রেড। বেশ, যদি রেড শিফট হয় তাহলে ল্যামডা ম্যাক্স ছিল এখানে আগে, তাই না? এই সোজাসুজি এই সোজাসুজি ছিল, ল্যামডা ম্যাক্স বেড়ে গেল না? রেড শিফট হলে আর ব্লু শিফট হলে ল্যামডা ম্যাক্স কমে গেল, তাহলে রেড শিফট হলে ল্যামডা ম্যাক্স বেড়ে গেল, আর ব্লু শিফট হলে ল্যামডা ম্যাক্স কমে গেল, তাই তো? বেশ, আরো দু রকম শিফট আছে। ধরো পিকটা আগে যেরকম ছিল ওরকম ছিল, এখন আমার পিক এরকম হয়ে গেল, এই ল্যামডা ম্যাক্স ঠিক আছে, কিন্তু পিকটা মোর ইন্টেন্স হয়ে গেল, ওটাকে বলবো হাইপারক্রমিক শিফট। যেমন ব্যাথো, এপাশে ব্যাথো এপাশে হিপসো, উপরের দিকে গেলে হাইপার, নিচের দিকে গেলে হাইপো, তাহলে হাইপোটা এরকম হলো, ঠিক আছে? বেশ, ওই জন্য আমি এখানে অ্যারো দিয়ে খুব সংক্ষেপে লিখেছি, এই যে উপরের দিকে অ্যারো দিয়ে হাইপার, নিচের দিকে হাইপো। তাহলে হাইপার এবং হাইপো এদের ক্ষেত্রে কিন্তু ইন্টেন্সিটি বলছি, এই ল্যামডা ম্যাক্স কিন্তু সেম, তাই না? কিন্তু ডিফারেন্স হচ্ছে ইন্টেন্সিটিতে, তাই না? ইন্টেন্সিটি এই অ্যাক্সিসে ইন্টেন্সিটি বা অ্যাবজর্বেন্স, ইন্টেন্সিটিটা ডিফারেন্ট। হাইপার হলে ইন্টেন্সিটি বেশি বা অ্যাবজর্বেন্স বেশি, হাইপো হলে ইন্টেন্সিটি বা অ্যাবজর্বেন্স কম, তাই তো? বেশ, তাহলে আমরা কি কি এফেক্ট দেখলাম এখনো অবধি? একটা এফেক্ট দেখেছি সলভেন্টের এফেক্ট, তাই তো? হ্যাঁ, সলভেন্টের এফেক্ট এবার বল তো দেখি। আমি কোথাও একটা n টু পাই স্টার ট্রানজিশন অবজার্ভ করছি, n টু পাই স্টার ট্রানজিশন অবজার্ভ করছি, ঠিক আছে? এটা আমি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট বা নন পোলার সলভেন্টে নিয়ে করছি, তাহলে এই পিক দিয়েছে। আমি পোলার প্রোটিক সলভেন্ট নিলাম, তাহলে আমার কোন টাইপের শিফট হবে? হাইপার, হাইপো, ব্যাথো, হিপসো? পোলার প্রোটিকে যাচ্ছে তো? হ্যাঁ, এন পাই স্টার পোলার প্রোটিক, মনে আছে কি?
ল্যামডা কমে না বাড়ে? প্রথম কেসটা N2/* প্রথম কেসটা ল্যামডা কমে, তাই না? হ্যাঁ, ল্যামডা কমছে, তাহলে হাইপার হয়ে, সরি, উপরেরটা ল্যামডা হাইপার নিচেরটা হাইপো, এই তার মানে অ্যাক্সিসে ল্যামডা, হাইপো হচ্ছে। এই অ্যাক্সিসে ল্যামডা, তার মানে এইটা তোর আগে ল্যামডা ছিল, এখন ল্যামডা কমছে, তার মানে তোর পিকটা এরকম জায়গায় চলে এসেছে। ও, তার মানে হিপসোক্রোনিক। হিপসোক্রোমিক। ওইটা তো যদি ইন্টেন্সিটি বাড়ে কমে, তাই না? ইন্টেন্সিটি বাড়ে কমে, এটাতে ল্যামডা ওখানে সেম, ইন্টেন্সিটি বাড়ে। এই অ্যাক্সিস বরাবর ল্যামডা, বোঝা গেছে? আর যদি এটাই সেম কোশ্চেন আমি পাই স্টারে করতাম, তাহলে রেড তাহলে শিফট ওদিকে বা চলে যেত, রেড ব্যাথোক্রোমিক শিফট শিফট, হতো। ব্যাথোক্রোমিক শিফট বা রেড শিফট। বেশ, নেক্সট এফেক্ট অফ রেজোন্যান্স, খুব ইজি। দেখ, এফেক্ট অফ রেজোন্যান্স, ধরো আমার কাছে ইথিলিন আছে, ঠিক আছে? ইথিলিনের দুটো পি অরবিটাল আছে, হ্যাঁ, এই দুটো পি অরবিটালের মধ্যে এই পাই বন্ড হয়েছে, তাই দুটো মলিকিউলার অরবিটাল আঁকলাম, ঠিক আছে? এটাকে দেওয়া হয় এইভাবে ψ1 ψ2, ঠিক আছে? ইলেকট্রন হচ্ছে টোটাল কতগুলো ইলেকট্রন, রেজোন্যান্স কতগুলো ইলেকট্রন এখানে, পাই ইলেকট্রন কটা? দুটো। তাহলে এখানে দুটো ইলেকট্রন আছে, ψ1 এ দুটো ইলেকট্রন আছে। এই ψ1 এ দুটো ইলেকট্রন আছে মানে এটাই তো হোমো আর এটাই তো লুমো, তাই না? বেশ, এবার আমি ইথিলিন না নিয়ে আমি ইথিলিনের আরেক স্টেপ বাড়িয়ে নিলাম, কনজুগেশন বাড়িয়ে নিলাম, এখানে রেজোন্যান্স হচ্ছে। তাহলে এখানে পাই ইলেকট্রনটা চারটে সেন্টারের মধ্যে, চারটে পি অরবিটালের মধ্যে ঘোরাফেরা করছে, তাই এরকম চারটে এমও হবে, ψ1 ψ2 ψ3 ψ4, তাই তো? ইলেকট্রন কতগুলো? চারটে ইলেকট্রন না? চারটে ইলেকট্রন, তাহলে আমি বসাবো কিভাবে? ψ1 এ যাবে দুটো, ψ2 তে যাবে দুটো, রাইট? তাহলে এই ψ2 টা হোমো হলো না? এই তো ψ2 টা হোমো, আর ψ3 টা হয়ে গেল লুমো। তাহলে আগে যা হোমোলুম এনার্জি গ্যাপ ছিল, আগের থেকে এনার্জি গ্যাপ কমলো না বাড়লো? হোমোলুম এনার্জি গ্যাপ কমেছে। কমে গেছে। আরো আমি কনজুগেশন বাড়ালাম, আরো রেজোন্যান্স বাড়ালাম, তাহলে হোমোলুম এনার্জি গ্যাপ আরো কমে গেল, আরো কমে যাবে। এখানে ψ3 হোমো হবে, বুঝতে পারছিস? কেন? এখানে 6টা ইলেকট্রন, দুটো, চারটে, 6টা, তাই তো? 6টা। ψ3 টা হোমো। বেশ, তার মানে আমি যত কনজুগেশন বাড়াবো, অন ইনক্রিজিং কনজুগেশন ডেল্টা ই ডিক্রিজেস, ডেল্টা ই মানে কি? হোমোলুম এনার্জি গ্যাপ, তাই তো? আর এটাই ডেল্টা ই, এই যে গ্যাপটাই ডেল্টা ই। ডেল্টা ই কমছে, যত কনজুগেশন বাড়ছে, যত রেজোন্যান্স বাড়ছে, তত ডেল্টা ই কমছে, বাট ডেল্টা ই যদি কমে তার মানে ল্যামডা ম্যাক্স বাড়ছে, তার মানে যত কনজুগেশন বাড়বে তত রেড শিফট হবে, রেড বা ব্যাথোক্রমিক শিফট অকার্স। এইটার পিক যদি এরকম হয়, ল্যামডা ম্যাক্স এর থেকে এখানে কি বেশি না কম? বেশি। বেশি, কারণ এখানে এনার্জি গ্যাপ কম, তাহলে বেশি মানে ল্যামডা ম্যাক্স যদি এখানে এই লেভেলে আছে ল্যামডা ম্যাক্স, এটার ক্ষেত্রে তাহলে ল্যামডা ম্যাক্স নিশ্চয়ই হয়তো এইদিকে থাকলো, এটা ল্যামডা ম্যাক্স, অন্যটার ক্ষেত্রে এইদিকে থাকলো, এটা ল্যামডা ম্যাক্স। তার মানে কোন ধরনের শিফট হচ্ছে? রেড শিফট হচ্ছে, তাই তো? রেড শিফট হচ্ছে, হ্যাঁ। খুব ভালো। বেশ, এবার একটা কোশ্চেন, এটাও একটা থিওরি, বলে দিই। এস সিস এবং এস ট্রান্সফর্মের ল্যামডা কম্পেয়ার, এটা তুই শুধু জেনে রাখ, ডিটেলস জানার দরকার নেই। এস সিস ফর্মের ল্যামডা বেশি হয় এস ট্রান্সের থেকে। এস সিস কোনটা? ধরো একটা ডবল বন্ড রয়েছে এখানে, আর একটা ডবল বন্ড রয়েছে এখানে, মাঝখানে সিঙ্গেল বন্ড, ঠিক আছে? এবার এই সিঙ্গেল বন্ডটাকে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে পরের ছবিটা এরকম হয়ে যাবে না? এরকম। হ্যাঁ। এইটা, এই যে ডাবল বন্ড দুটো একই দিকে রয়েছে, তাই এটাকে বলা হয় এস সিস। এস ফর সিঙ্গেল বন্ড, মানে সিঙ্গেল বন্ডের রেসপেক্টে সিস, আর এইটা সিঙ্গেল বন্ডের রেসপেক্টে ট্রান্স, তাই তো? এই এস সিস ফর্মের ল্যামডা বেশি হয়।
এস ট্রান্সের থেকে। ঠিক আছে? হুম okay. বেশ, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এইটা এস সিস না এস ট্রান্স? ডাবল বন্ড দুটো, এটা ডাবল বন্ড দুটো একই দিকে না অপোজিট দিকে? এটা তো সিঙ্গেল বন্ডের রেসপেক্টে অপোজিট দিকে আছে, তার মানে ট্রান্স হবে। কোথায় অপোজিট দিকে? এই দুটো ডাবল বন্ডের মাঝখানে সিঙ্গেল বন্ড এইটা না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সিস হবে। এস সিস। আর হুম এই দুটো ডাবল বন্ডের মাঝখানে সিঙ্গেল বন্ড কোনটা? এইটা না? হ্যাঁ, তাহলে এটা ট্রান্স। এস ট্রান্স, তাই তো? হুম হুম এর ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স হচ্ছে 273 ন্যানোমিটার, এর ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স হচ্ছে হুম 234 ন্যানোমিটার। তাহলে এস 34 সিস এর বেশি হচ্ছে তো? হুম বেশ বেশ। এবার ল্যামডা ম্যাক্স কম্পেয়ার করবো এই দুটোর মধ্যে, কার ল্যামডা ম্যাক্স বেশি। এরকম দুটো মলিকুল দিয়ে দেবে যে কার কার ল্যামডা ম্যাক্স বেশি। ঠিক আছে? হুম স্ট্রাকচার দুটো দেখ ভালো করে। এর নাম হচ্ছে স্টিল বিন, এই কম্পাউন্ড দুটোর নাম হচ্ছে স্টিল বিন। ফিনাইল দুটো একই দিকে আছে তাই এটাকে বলবো স্টিল বিন, ফিনাইল দুটো অপোজিট দিকে আছে এটাকে বলবো ট্রান্স স্টিল বিন। এই ক্ষেত্রে যে ল্যামডা ম্যাক্স পাবো সেটাকে আমি বলছি ল্যামডা 1, এই ক্ষেত্রে যে ল্যামডা ম্যাক্স হুম পাবো সেটাকে বলছি ল্যামডা 2। হুম এবার বেনজিন রিং মানে তো রেজোন্যান্স হবে, মানে এইটা ধরো এই তিনটে পাই বন্ড, এইটা এটা এটা পাই বন্ড, তাহলে এর সঙ্গে এরকম রেজোন্যান্স হবে না? এই 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 একটা খুব ভালো রেজোন্যান্স হবে তো, একটা লং রেজোন্যান্স হবে না? হুম 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 তুই বলবি তাহলে তো দাদা এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে। তাহলে অসুবিধাটা কি হচ্ছে? মানে আমি এখানে তাহলে ডিসাইড করব কিভাবে? রেজোন্যান্স যদি কম বেশি হয় তাহলে আমি ডিসাইড করতে পারবো, তাই না? আমরা জানি যে যত রেজোন্যান্স বেশি হয় তত ল্যামডা বাড়ে, তাই তো? দেখলাম তো একটু আগে হ্যাঁ রেজোন্যান্স হলে ল্যামডা বাড়ে। হ্যাঁ 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 কি হয় হ্যাঁ দেখ এখানে, এইখানে দুটো বেনজিন রিং পাশাপাশি রয়েছে না? পাশাপাশি থাকার জন্য এই হাইড্রোজেন দুটোর মধ্যে ধাক্কা লাগে। এই হুম রিপালশনের জন্য এই বেনজিন রিং এই প্লেনে আর থাকে না, এই তলে থাকে না, আউট অফ প্লেন হয়ে যায়। হুম এরকম ছিল, মানে মনে কর যে ডাবল বন্ড এরকম ছিল, এই ফিনাইল রিংটা তখন এরকম হয়ে যাবে, এই এরকম হয়ে যাবে, এইটা তখন সোজাই আছে। ঠিক আছে? এরকম যদি হয়ে যায় তাহলে হাইড্রোজেনটা এরকম নিচের দিকে চলে এসছে, এই হাইড্রোজেনটা কাছে, তখন তো আর রিপালশন নেই। বুঝতে পারছিস? হুম এই রিপালশনটাকে কমাতে, এই হাইড্রোজেন হাইড্রোজেন রিপালশনটাকে কমাতে এই সিঙ্গেল বন্ডটা যেন এরকম উপর দিকে এরকম রোটেশন হয়ে যায়, উপর দিকে বা নিচের দিকে, তাহলে আর এই হাইড্রোজেনের সঙ্গে রিপালশনটা হবে না। যখনই এইটা রিং থেকে সরে যাবে মানে আউট অফ প্লেন হয়ে যাবে, এই বাকি এই সবগুলো একই প্লেনে রয়েছে, একই তলে রয়েছে, কিন্তু এটা আউট অফ প্লেন হয়ে গেল। আউট অফ প্লেন যদি হয়ে যায় তাহলে ও আর রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারে না। বোঝা গেছে? রেজোন্যান্সে থাকার জন্য সমস্ত পি অরবিটালকে প্যারালাল থাকতে হয়, এখানে পি অরবিটাল, এখানে পি অরবিটাল একই প্লেনে থাকতে হয়, একই তলে থাকতে হয়। কিন্তু একজন যদি এটা পি অরবিটাল এরকম না হয় আউট অফ প্লেন হয়ে এরকম কাত হয়ে যায়, তাহলে কিন্তু সে আর রেজোন্যান্স করতে পারবে না। এই ঘটনাটাই এখানে হচ্ছে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা রিং এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে এই হাইড্রোজেন হাইড্রোজেন রিপালশন কমাতে। তাহলে যদি আউট অফ প্লেন হয়ে যায় তখন এই বেনজিন রিং আর এই বাকি পার্টের সঙ্গে রেজোন্যান্স করবে না, তখন এই ডাবল বন্ডের সঙ্গে শুধু এই বেনজিন রিংটা রেজোন্যান্স হবে। বোঝা গেছে? কিন্তু এখানে সেরকম কোনো রিপালশন নেই, সেরকম কোনো রিপালশন না থাকার জন্য এখানে একটা এক্সটেন্ডেড কনজুগেশন হবে, এক্সটেন্ডেড কনজুগেশন হবে। তো যদি এক্সটেন্ডেড কনজুগেশন হয় আমরা দেখেছি যত বেশি কনজুগেশন তত এনার্জি গ্যাপ কম। এই ক্ষেত্রে এনার্জি গ্যাপ কম, কিন্তু এই ক্ষেত্রে কনজুগেশন বেশি হচ্ছে না তাই এনার্জি গ্যাপ বেশি। এখানে এনার্জি গ্যাপ কম মানে
এখানে নিশ্চয়ই ল্যামডাও বেশি, এই যে ডেল্টা ই কম ল্যামডা বেশি, তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 এর মধ্যে ল্যামডা 2 বেশি হয়ে গেল। চলো নেক্সট হচ্ছে এফেক্ট অফ অক্সোক্রোম। এই যে অক্সোক্রোম পড়লাম, অক্সোক্রোমের এফেক্টটা বলেওছি তখন, একবার দেখে নিস যে অক্সোক্রোম ইন্টেন্সিটি বাড়িয়ে দেয়, কিভাবে ইন্টেন্সিটি বাড়ায় দেখ। ধর এখানে সি ডাবল বন্ড সি ছিল, শুধু সি ডাবল বন্ড সি থাকা আর সি ডাবল বন্ড সি এর পাশে এক্স থাকা, এক্স থাকলেও রেজোন্যান্স করবে আর রেজোন্যান্স করে বাড়িয়ে দেবে। এফেক্টটা একবার একটু দেখে নিস। হ্যাঁ, অক্সোক্রোম থাকলে কি হয়। বেশ, এবার এফেক্ট অফ হাইপার কনজুগেশন। বেশ, হাইপার কনজুগেশন হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে 1 sp3 হাইড্রোজেন শুড প্রেজেন্ট নেক্সট টু sp2 কার্বন। ধরো সি ডাবল বন্ড সি আছে এখানে, সি ডাবল বন্ড সি, তাহলে এটা এই কার্বনটা একটা sp2 কার্বন, এর পাশে একটা কার্বন থাকতে হবে sp3 কার্বন থাকতে হবে, যার সঙ্গে হাইড্রোজেন থাকবে। এটা হচ্ছে হাইপার কনজুগেশনের কন্ডিশন, যে একটা কার্বন থাকবে sp2, তার পাশে কার্বন থাকবে sp3, তার সঙ্গে একটা হাইড্রোজেন থাকবে। এরকম হলে হাইপার কনজুগেশন হয়। ঠিক আছে, এবার যদি হাইপার কনজুগেশন বেশি হয়, তাহলে হাইপার কনজুগেশনের অন্য নাম কি জানিস? নো বন্ড রেজোন্যান্স। নো বন্ড রেজোন্যান্স, এটা রেজোন্যান্সের মতোই, হ্যাঁ, কিন্তু রেজোন্যান্সের মতন অত বড় বা অত প্রমিনেন্ট এফেক্ট নয়। হ্যাঁ, এফেক্টটা কম, রেজোন্যান্সের মতোই এফেক্ট, কম এফেক্ট। তাহলে যত রেজোন্যান্স হচ্ছে তত যদি এনার্জি গ্যাপ আমার কমে, ল্যামডা বাড়ে, তার মানে যত হাইপার কনজুগেশন হবে তত এনার্জি গ্যাপ কমবে, ল্যামডা বাড়বে, তাই তো? যেমন এখানে ধরো এখানে বেনজিন রিং রয়েছে, তার সঙ্গে মিথাইল রয়েছে, এই ক্ষেত্রে যদি ল্যামডা ম্যাক্সটা ল্যামডা 1 হয় আর শুধু বেনজিন থাকলে ল্যামডা ম্যাক্সটা যদি ল্যামডা 2 হয়। এখানে CH3, এবার দেখ এখানে এই কার্বনটা হচ্ছে sp2 কার্বন যেহেতু ডাবল বন্ড আছে, আর তার পাশে sp3 কার্বন যার সঙ্গে হাইড্রোজেন আছে, তাহলে এই মিথাইল গ্রুপটা হাইপার কনজুগেশন শো করবে। অর্থাৎ এই সিস্টেমে হাইপার কনজুগেশন হচ্ছে, এই সিস্টেমে হাইপার কনজুগেশন হচ্ছে না। হাইপার কনজুগেশন হচ্ছে এই সিস্টেমে, তার মানে এখানে রেজোন্যান্সের মতোই এনার্জি গ্যাপ কমে যাবে, এখানে এনার্জি গ্যাপ বেশি থাকবে। এনার্জি গ্যাপ যদি এখানে বেশি থাকে তাহলে ল্যামডাটা কমে যাবে, তাই তো? ওই জন্য এই ল্যামডা 2টা কম, ল্যামডা 1টা বেশি। হ্যাঁ হ্যাঁ, ল্যামডা 1 বেশি। তাহলে বেনজিন থেকে যদি আমি টলুইনে যাই, এটা তো টলুইন, বেনজিনের সঙ্গে মিথাইল থাকলে এটাকে টলুইন বলে। বেনজিন থেকে টলুইনে গেলে ল্যামডা বাড়বে, রেড শিফট হবে। বেশ, এগোই এবার। এফেক্ট অফ পিএইচ। পিএইচ এর কি এফেক্ট? আমরা জানি যে পিএইচ যদি নর্মাল টেম্পারেচারে যদি পিএইচ 7 এর বেশি হয় সেটাকে বেসিক সলিউশন বলে, আর যদি পিএইচ 7 এর কম হয় সেটাকে অ্যাসিডিক সলিউশন বলে। মনে করো আমি একটা অ্যানিলিনের সলিউশন নিয়েছি। অ্যানিলিন কি? অ্যানিলিন হচ্ছে বেনজিনের সঙ্গে NH2, এটা হচ্ছে অ্যানিলিন। বেশ, এর মধ্যে আমি অ্যাসিড যোগ করেছি। অ্যাসিড যোগ করে ওই সলিউশনটা একবার অ্যাসিড যোগ করা নেই, একবার অ্যাসিড যোগ করা আছে। অ্যাসিড যোগ করলে এই নাইট্রোজেনের লোন পেয়ার নিশ্চয়ই একটা H+ কে ধরবে, তাহলে এটা NH3+ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, NH3+ হয়ে যাবে। এবার এখানে অ্যাসিড যোগ করেছি মানে এখানে পিএইচ কম না বেশি? পিএইচ কম তো, পিএইচ কম।
আর এটাই পিএইচ বেশি। হুম তার মানে aniline is in protonated form in low pH and it is in non-protonated form in high pH. হুম এবার দুক্ষেত্রে আমার ল্যামডা ম্যাক্স এর কি চেঞ্জ হবে? দেখ, যখন শুধু অ্যানিলিন রয়েছে, প্রোটনেশন হয়নি, তখন ওই লোন পেয়ারটা রেজোন্যান্স করতে পারছে, তাই তো? হুম হুম কিন্তু এখানে NH3 প্লাস যখন হয়ে গেল তখন কিন্তু আর রেজোন্যান্স করতে পারবে না, লোন পেয়ার তো নেই। লোন পেয়ার দিয়ে তো H প্লাস ধরেছে, তাই না? হুম ও আর হ্যাঁ রেজোন্যান্স হ্যাঁ করতে হ্যাঁ পারবে না। তার মানে এখানে এই হাই পিএইচ এ এখানে রেজোন্যান্স হচ্ছে, এখানে রেজোন্যান্স হচ্ছে না। হুম তাহলে রেজোন্যান্স যদি হয়, এখানে ল্যামডা বেশি না কম? বেশি। বেশি, এখানে কম হচ্ছে। ল্যামডা কম, তার মানে পিএইচ এখানে এই ক্ষেত্রে পিএইচ কম মানে ল্যামডা কম। তার মানে আমি যত পিএইচ বাড়াবো তত ল্যামডা বাড়বে। হুম তাহলে যত ল্যামডা বাড়বে তত কি শিফট হবে? রেড শিফট। তার মানে মোর দ্য পিএইচ মোর দ্য রেড শিফট অফ অ্যানিলিন, তাই তো? হুম বেশ, এই যে যেমন এখানে লেখা আছে পিএইচ NH2 অর্থাৎ অ্যানিলিন এক্সটেন্ডেড কনজুগেশন, পিএইচ NH3 প্লাস কনজুগেশন উইথ নাইট্রোজেন লস্ট। হুম ঠিক আছে, এবার দেখ, এবার এই কোশ্চেনটা সলভ কর। এটা হচ্ছে অ্যানিলিন pH 7 এ, অ্যানিলিন pH 2 তে, হুম আর এটা বেনজিন pH 3 তে। ল্যামডা হুম 1 ল্যামডা 2 ল্যামডা 3 এর অর্ডার কি হবে? আমি এটাও বলে দিয়েছি যে কোনো দুজনের সমান হবে, এর মধ্যে যে কোনো দুজনের সমান হবে। 7 আর এই 2-এরটা সমান হবে, ল্যামডা দিয়ে বল, কোন ল্যামডা? মানে ল্যামডা 1 আর ল্যামডা 2-টা সমান আসবে। 7 আর 2, ল্যামডা 1 ল্যামডা 2 সমান আসবে? একটু আগে তাই পড়লি, অ্যানিলিন দু ধরনের পিএইচ এ সমান হয়। অ্যানিলিন দুটো ডিফারেন্ট পিএইচ এ ওদের ল্যামডা সমান হয়। সরি, হ্যাঁ ল্যামডা 1 আর ল্যামডা 3 সমান হবে, তাহলে ওদের দু ধরনের সেম পিএইচ। কি বুঝছিস? একটু ভেবেচিন্তে বল, অ্যানিলিনটা যদি বুঝে থাকিস চিন্তা ভাবনা করে বল। তাই তো হচ্ছে, pH 7, ল্যামডা 1 আর ল্যামডা দেখ 3 তো সেম হবে, pH পিএইচ 2 তো তে, সেম pH 7 দেখ 7। তো কি হয়েছে, এটা এটা তো বেনজিন, ওটা তো অ্যানিলিন, pH 7 দিয়ে কি হবে? এটা pH 2, pH 2 মানে অ্যাসিডিক পিএইচ, তার মানে অ্যানিলিন কি এইভাবে থাকবে? অ্যানিলিনটা এইভাবে থাকবে না। আরে অ্যাসিডিক পিএইচ এ অ্যানিলিনটা প্রোটনেটেড হবে তো, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এই pH NH2 এটা কি এইভাবে থাকবে না এইভাবে থাকবে? হুম এইটা হচ্ছে অ্যানিলিন, বেনজিন, উপরে NH2, এর কাছে লোন পেয়ার আছে। হুম যদি H প্লাস এর মধ্যে দেওয়া হয়, তাহলে লোন পেয়ার গিয়ে H প্লাস কে ধরবে, হুম ধরে বেনজিন NH, দুটো H ছিল এখন আরেকটা H হলো, তাহলে NH3, নাইট্রোজেনের থেকে লোন পেয়ার গেল তাই প্লাস। হুম এটাই তো pH NH3 প্লাস। হুম 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 এইখানে এই অবস্থা যদি শুধু অ্যানিলিন থাকতো তাহলে এই লোন পেয়ারটা রেজোন্যান্স করতে পারতো, তাহলে এখানে রেজোন্যান্স হচ্ছে না, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ মানে হচ্ছে রেজোনেন্স, সেটা বললাম। অ্যাসিডিক পিএইচ এ রেজোন্যান্স হবে না? হবে না।
অ্যাসিডিক পিএইচ মানে তো এইটা, হবে তো। এইটা অ্যাসিডিক পিএইচ এ অ্যানিলিন এইভাবে থাকে, তো এটা কি বোঝা গেছে এখন অবধি যে অ্যাসিডিক হুম। পিএইচ এ অ্যানিলিনটা প্রোটনেটেড হয়ে থাকে? হুম 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 প্রোটনেটেড যদি হয়ে থাকে রেজোন্যান্স, আমি তো বললাম যে রেজোন্যান্স হবে না, সেই জন্যই তো ল্যামডা টু ল্যামডা ওয়ান ল্যামডা টু কম্পেয়ার করলাম ওইভাবে। NH3+ এই নাইট্রোজেনের কাছে কি কোনো লোন পেয়ার আছে? না তাহলে রেজোন্যান্স হবে? না হবে না। এবার একটা বেনজিন সিস্টেম রেজোন্যান্স হচ্ছে না, তার মানে সেটাও যা, একটা শুধু বেনজিনও তাই। একটা শুধু বেনজিনে হ্যাঁ যেরকম রেজোন্যান্স হয় এখানেও সেই রকমই রেজোন্যান্স হবে, শুধু রিং এর মধ্যে বাইরের NH3+ এর কোনো এফেক্ট নেই। না অন্যদিকে যদি pH7 রাখি আমি অ্যানিলিন, pH7 নিউট্রাল pH, তার মানে ওখানে অ্যানিলিনটা NH2 হয়েই থাকবে, হুম ওটা তো অ্যাসিডিক pH না। আরে pH7 টা তো নিউট্রাল pH, তাহলে এখানে কি হ্যাঁ NH2 টা হ্যাঁ হ্যাঁ প্রোটনেট হ্যাঁ। হবে? না হবে না। তার মানে pH7 এ অ্যানিলিন এভাবেই থাকবে, pH2 তে অ্যানিলিন এইভাবে থাকবে, আর pH7 হুম যে pH হোক না কেন বেনজিন এরকমই থাকবে। হুম এই সেকেন্ডটা এখানে NH3 গ্রুপ থাকলেও বেনজিন রিং এ যে রেজোন্যান্স হবে, না থাকলেও ঠিক একই রকম রেজোন্যান্স হবে। হুম তাহলে ল্যামডা 3 আর ল্যামডা 2 একই রকম হবে না? হুম হ্যাঁ হ্যাঁ। আর এটা ল্যামডা 1, এবারে কোথায় ল্যামডা 1 হুম বেশি না এই দুটো বেশি? রেজোন্যান্স কোথায় বেশি হচ্ছে, এখানে এই সিস্টেম গুলোয় রেজোন্যান্স বেশি হচ্ছে না এখানে রেজোন্যান্স বেশি হচ্ছে? এইটাতে ল্যামডা ওয়ানে ল্যামডা 1 রেজোন্যান্স বেশি হচ্ছে, তাহলে ল্যামডা 1 টা বাড়বে না কমবে, বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে, তার মানে এদের অর্ডার কি হবে, ল্যামডা 1 সব থেকে বড় হবে ল্যামডা হ্যাঁ আর ল্যামডা 2 ইকুয়াল টু ল্যামডা 3 হবে। ল্যামডা 3 হবে। বোঝা গেছে কি? হ্যাঁ যাক, এই যে ল্যামডা 1 গ্রেটার দ্যান ল্যামডা 2 ল্যামডা 3। এবার এই কোশ্চেনটা বলছে ফেনল pH7 আর pH8 এ ল্যামডা 1 আর ল্যামডা 2, দেখা যাক কোশ্চেনটা কি বলছে। ফেনল রয়েছে, হ্যাঁ, হুম pH7 এ, আর এক জায়গায় ফেনল রয়েছে pH8 এ। pH8 মানে অ্যাসিডিক সলিউশন না বেসিক সলিউশন? বেশি বেসিক। বেসিক মানে সেখানে H+ বেশি থাকে না OH- বেশি থাকে? H প্লাস তো। অ্যাসিডিক মানে H+ বেশি থাকে, বেসিক মানে OH- ও বেশি থাকে। OH মাইনাস বেশি থাকে সরি। তার মানে যেখানে বেসিক সেখানে OH- রয়েছে হুম অনেক, হুম OH- থাকলে ও এই প্রোটনটা নেবে, নিয়ে O- তৈরি করবে। হুম তার মানে বেসিক মিডিয়ামে অ্যাকচুয়ালি ফেনল থাকা মানে অ্যাকচুয়ালি সেটা আছে এই O- হিসেবে, তাই তো? হুম এবার তাহলে কোথায় রেজোন্যান্স ভালো হবে সেটাই দেখবো, তাহলে আমি ল্যামডা কম্পেয়ার করতে পারবো। এখানে রেজোন্যান্স হচ্ছে লোন পেয়ার দিয়ে, তাই তো? হুম এখানে রেজোন্যান্স হচ্ছে নেগেটিভ চার্জ দিয়ে, কোথায় রেজোন্যান্স ভালো হবে? একটা চার্জ বেশি ছড়াতে পছন্দ করে না একটা লোন পেয়ার? চার্জ চার্জ, তার মানে এখানে রেজোন্যান্স ভালো হবে। ভালো হবে। এখানে যদি রেজোন্যান্স ভালো হয়, এটা যদি ল্যামডা 1 হয়, এটা যদি ল্যামডা 2 হয়, তাহলে ল্যামডা হুম 2 বেশি না কম? ল্যামডা 2 বেশি ল্যামডা 1 কম। ল্যামডা 2 গ্রেটার দ্যান ল্যামডা 1, ল্যামডা 2 গ্রেটার দ্যান ল্যামডা 1, এই যে হুম বেশ।
এখানে আর একটা রকম একই রকম এক্সাম্পল দিয়েছে যে 0.1 মোলার HCl দিয়েছে, HCl মানে অ্যাসিড, আর 0.1 মোলার NaOH দিয়েছে। NaOH মানে বেস, বেস মানে OH মাইনাস গিয়ে এই প্রোটনটা নেবে, নিয়ে O মাইনাস হয়ে যাবে, O মাইনাস হওয়া মানে আরো ভালো রেজোন্যান্স করবে, রেজোন্যান্স করলে ল্যামডা ম্যাক্স বাড়বে। কিন্তু HCl থাকলে রেজোন্যান্সটা তো আর হবে না, তাই তো? না। মানে এত এক্সটেন্ডেড রেজোন্যান্স হবে না, লোন পেয়ার দিয়ে অল্প অল্প হবে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? হ্যাঁ। বেশ, নেক্সট পড়বো কিটো ইনল টটোমেরিজম। আজকে আইআর স্পেকট্রোস্কোপি আর হবে না, ইউভি হবে। তো কিটো ইনল টটোমেরিজম, টটোমেরিজম কি পড়েছিস কখনো? কিটো ইনল টটোমেরিজম কি জিনিস? হ্যাঁ ছিল, ধরো পড়েছি ধরো নামটা ধরো শুনে। এটা একটা কিটোন, এই পাশে CH3 আছে, এ পাশে CH3 আছে, এটা হচ্ছে কিটো ফর্ম। এর ইনল ফর্ম হচ্ছে এই মনে মনে এই হাইড্রোজেনটাকে এখানে পাঠাও, এটাকে এখানে পাঠাও, আর এটার সঙ্গে এই হাইড্রোজেনটাকে জুড়ে দাও। কি হবে? এই পাশে CH3 হবে, এখানে ডাবল বন্ড পড়বে, OH, তাই তো? ডাবল বন্ডের জন্য এটাকে বলবো ইন, আর OH এর জন্য কে বলবো অল। অল মানে অ্যালকোহলের থেকে অল এসছে আর কি, অ্যালকোহল যারা হয় তাদেরকে নামের শেষে অল বসে, তাই ইন এবং অল, তাই ইনঅল বলা হয়। আর এটা কিটো, এটা হচ্ছে কিটো ইনল টটোমেরিজম। ঠিক আছে? বেশ, এখানে একটা ইম্পর্টেন্ট অবজারভেশন আছে। অবজারভেশনটা হচ্ছে ইউভি অ্যাবজর্পশন ম্যাক্সিমা মানে হচ্ছে ল্যামডা ম্যাক্স ফর অ্যাসিটাইল অ্যাসিটোন, এই হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোন, in water occurs at 274 nanometer, while in isooctane absorption maximum occurs at 272 nanometer, একটা 274 একটা 272, কিন্তু ওয়াটারে এপসাইলনের ভ্যালু 2050 আর এখানে 12000। এটা কেন হচ্ছে দেখতে হবে। First, lambda max is almost same, but high difference occurs in epsilon value, তাই তো? বেশ, এবার এইটা হচ্ছে কিটো। এবার যে কোনো একটাকে আমি ইনল করব, আমি এখানকার হাইড্রোজেনটা নিলাম, নিয়ে এখানে ডাবল বন্ড ফেললাম, এখানে ও মাইনাস করে দিলাম, OH হয়ে গেল, তাহলে এইটা ওর এনল হবে তো? বেশ, এইটা এনল হলো। এবার এই এনলটা কনজুগেটেড, তো এখানে রেজোন্যান্স হচ্ছে, এনলটা কনজুগেটেড, কিটোতে তো কোনো কনজুগেশন নেই না। মেইনলি, তার মানে যেখানে কনজুগেশন হচ্ছে সেই সিস্টেমে মেইনলি ইউভি ভিজিবল অ্যাবজর্পশনের জন্য রেসপন্সিবল। তাই কিটো এবং ইনল ফর্মের মধ্যে এক্ষেত্রে এই ইনল ফর্মটাই ইউভি ভিজিবল অ্যাবজর্পশনের জন্য দায়ী। বোঝা গেছে? বেশ, আমরা জানি যে ইন্টেন্সিটি proportional to absorption, proportional to epsilon, proportional to concentration of enol form। এটা কি হলো? কিছু তো বোঝা গেল না। ইন্টেন্সিটির আমরা তো এই অ্যাক্সিসে ইন্টেন্সিটি বা অ্যাবজর্পশন প্লট করছিলাম। ইন্টেন্সিটি হোক আর অ্যাবজর্পশন হোক, অ্যাবজর্পশন ডিপেন্ড করে এপসাইলনের উপর। এপসাইলন যদি চেঞ্জ হয়, এপসাইলন মানে কি? মোলার অ্যাবজর্পটিভিটি কোএফিসিয়েন্ট। বেশ, এবার যত এনল ফর্ম বেশি হবে, এনল ফর্মে তো ইউভি ভিজিবল অ্যাবজর্পশন দেখাচ্ছে, এনল ফর্মে ইউভি ভিজিবল অ্যাবজর্পশন দেখাচ্ছে মানে যত এনল ফর্ম বেশি হবে তত অ্যাবজর্পশন বেশি হবে, এনল ফর্ম যত বেশি হবে তত অ্যাবজর্পশন বেশি হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
ওয়াটারের মধ্যে কিটো ফর্ম স্টেবল না ইনল ফর্ম স্টেবল? আমরা জানি ওয়াটার হাইড্রোজেন বন্ড করতে পারে, তাই তো? কিটো ফর্ম স্টেবল হবে। কিটো ফর্ম স্টেবল হবে কারণ এখানে কোনো হাইড্রোজেন বন্ডিং নেই, তার মানে এরা খুব সহজে ওয়াটারের সঙ্গে হাইড্রোজেন বন্ড করবে। হুম কিন্তু এখানে এরা তো হাইড্রোজেন বন্ডে ইনভলভ হয়ে রয়েছে, এরা ভালো আর বাইরের ওয়াটারের সঙ্গে করতে চাইবে না হাইড্রোজেন বন্ড। না। তাহলে কিটো ফর্মটা বেশি স্টেবল ওয়াটারে, as water can make hydrogen bond with keto, not enol. ঠিক আছে? তাহলে জলের মধ্যে কিটো ফর্ম বেশি, আর আইসোঅক্টেন হচ্ছে নন পোলার সলভেন্ট, তাহলে সেখানে ইনল ফর্মটা বেশি। ঠিক আছে? এটা কি কোনো রেশিও নিচেরটা? কি বেসিসে এটা হয়েছে? কি বেসিসে হয়েছে বলছি, মানে টোটাল কি 100% হয়েছে? এই যে এনল ফর্মটা, যদি আমি জল নিই, জলে যতটা এনল আছে আর আইসোঅক্টেন যতটা এনল আছে, কোথায় বেশি আছে? জলে এনল বেশি থাকবে না আইসোঅক্টেনে এনল বেশি থাকবে? জলে তো কিটো বেশি থাকবে, জলে এনল কম থাকবে, তার মানে তাহলে আইসোঅক্টেনে এনল বেশি থাকবে। বেশ, সেই রেশিওটা হচ্ছে 1/6। আইসোঅক্টেনে যদি এনলটা বেশি থাকে, এবার পপুলেশন, এটা দেখা যাচ্ছে 100টা নিয়ে তার মধ্যে এতগুলো রয়েছে এরকম। আইসোঅক্টেনে যদি 6টা এনল থাকে তাহলে জলে 1টা এনল থাকবে। বোঝা গেছে? তাহলে এই কিটো ইনলের যে রেশিও আর এই যে কনসেন্ট্রেশন অফ এনল ফর্ম, মানে এটা তো এনল ফর্মের রেশিও, এনল ফর্ম ইন জল বাই এনল ফর্ম ইন আইসোঅক্টেন। তাহলে এই যে রেশিওটা কনসেন্ট্রেশন অফ এনল ফর্ম, এটার রেশিওটা আর এপসাইলনের রেশিওটা সমান হওয়া উচিত। এটাকে এপসাইলনের রেশিও কর, দেখবি 1/6 আসবে। এই যে এটা মানে হচ্ছে 1/6। আচ্ছা, ওকে, ঠিক আছে? যদি তোমাকে বলে দেয় যে কিটো এবং এনল ফর্মের রেশিও বলে দেয়, তাহলে অ্যাবজর্বেন্সের এপসাইলনের রেশিও বলতে পারবে তুমি, তাই তো? বা তোমাকে বলে দিল যে এক্ষেত্রে একটার ক্ষেত্রে এপসাইলন এইটা হয়, অন্যটার ক্ষেত্রে এপসাইলন অন্যটা হয়, বলে দিল দুরকম। বললো তাহলে বলো যে ওদের মধ্যে এনল কন্টেন্ট কতটা বা এনল কন্টেন্টের ফ্র্যাকশন কতটা, বের করতে পারবে। এই তো সিম্পল রেশিও নিলেই হয়ে যাবে। বেশ, বাইফিনাইল সিস্টেম, এইটার ল্যামডা ম্যাক্স হচ্ছে 266, এইটারও ল্যামডা ম্যাক্স 266। এটার ক্ষেত্রে এপসাইলন 1 হচ্ছে 260, এটার ক্ষেত্রে এপসাইলন 2 হচ্ছে 545। যাই হোক, এটা নিয়ে আমাদের বিষয় না। আমরা দেখছি ল্যামডা ম্যাক্স, এখানে একটা বেনজিন রিং, দুটো বেনজিন রিং, তাহলে ল্যামডা ম্যাক্স সমান কেন? ডাবল হওয়া উচিত। মোর কনজুগেশন, ডাবল বন্ড মানে তো মানে এভাবে রয়েছে মানে অনেক কনজুগেশন হবে ভাবছি আমরা, তাই না? মোর কনজুগেশন মানে ল্যামডা ম্যাক্স প্রায় ডাবল হওয়া উচিত, কিন্তু একই কেন? কারণ হচ্ছে ঠিক একই ভাবে যেমন স্টিল বিনের রিং আউট অফ প্লেন হয়ে গেল, এই দুটোর মধ্যে রিপালশনের জন্য একটা বেনজিন রিং রোটেট করে যাবে, এই বন্ডের রেসপেক্টে একটা রোটেশন হবে, রোটেশন হয়ে তখন দুটো রিং দুটো প্লেনে চলে যাবে। এটা এরকম সোজাসুজি প্লেন হলে এটা এরকম প্লেনে হয়ে যাবে। ঠিক আছে? এবার দুটো রিং যদি অপোজিট প্লেনে চলে যায় তাহলে কিন্তু এই রিং এর মধ্যে রেজোন্যান্স হবে না, এই রিং থেকে ইলেকট্রন এই রিং এ যেতে পারবে, রাইট? যদি একটা রিং থেকে অন্য রিং এ ইলেকট্রন রেজোন্যান্স করে না যেতে পারে তাহলে লিটারালি এই দুটো রিং আলাদা আলাদা নিজেরা রেজোন্যান্স করবে, নিজেরা নিজেদের মতন। হ্যাঁ, তাহলে সেটা তো একদম এই সিস্টেমের মতোই তো, এই সিস্টেমও একা একা একটা রিং এর মধ্যে রেজোন্যান্স হচ্ছিল, এখানে ইন্ডিভিজুয়াল একটা এর মধ্যে রেজোন্যান্স হচ্ছে, আর এর মধ্যে আলাদা আলাদা ভাবে হচ্ছে, তাহলে তো একই হলো, তাই না? এক্সটেন্ডেড কনজুগেশন তো আর হলো না, তাহলে ল্যামডা ম্যাক্স তো সেম হবে, দুটো ক্রোমোফোরিক পার্ট সেম, তাই তো? কিন্তু এপসাইলনটা ডাবল কেন? কারণ এখানে একটা পার্ট অ্যাবজর্ব করছে, এখানে দুটো পার্ট অ্যাবজর্ব করছে, তাই এপসাইলনটা ডাবল হয়ে গেল প্রায়। ঠিক আছে? বেশ, এটা মুখস্থ করতে হবে। কি সব লিখেছি।
কি ওটা? মনে রাখার জন্য, যাই হোক। কে ব্যান্ড হচ্ছে পাই পাই স্টার, আর ব্যান্ড হচ্ছে এন পাই স্টার, বি ব্যান্ড হচ্ছে পাই পাই স্টার, ই ব্যান্ড হচ্ছে পাই 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 স্টার। এই পাই পাই স্টারটা হচ্ছে বেনজিনয়েড, বেনজিন জাতীয় সিস্টেম, আর এটা হচ্ছে ইথিলিনিক মানে এমনি নর্মাল ডাবল বন্ড ওয়ালা সিস্টেম। ঠিক আছে, এখানে যেটুকু আছে ওটুকুই মনে রাখবি। এটার ক্ষেত্রে ল্যামডা এপসাইলনটা 10⁴ এর বেশি হয়, এটার ক্ষেত্রে 10⁻² এর কম হয়। বেনজিন হ্যাজ 2 ই ব্যান্ড, যেটুকু আছে ওটুকু ইনফরমেশন পড়বি জাস্ট। ঠিক আছে, হুম ভ্যাকিউম ইউভি কি জেনে রাখতে হবে, যে 200 ন্যানোমিটারের নিচের যে স্পেকট্রাম, হ্যাঁ 200 থেকে 800-র মধ্যে হয়তো ইউভি ভিজিবল বলেছিলাম, 200-র কম যে স্পেকট্রামটা হয় সেটাও কিছু কিছু ক্ষেত্রে ইউভির মধ্যে পড়ে, যেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই রেঞ্জে বাতাসের মলিকিউল গুলোও অ্যাবজর্ব করা শুরু করে। এবার আমি একটা ইউভি স্পেকট্রোমিটারে কাজ করছি, তার মধ্যে এয়ার তো থাকবেই, তাই না? সেই এয়ারের মলিকিউল গুলো যদি অ্যাবজর্ব করতে শুরু করে তাহলে এটা প্রবলেম। তাহলে আমাকে আবার একটা ভ্যাকিউম সিস্টেম বানাতে হবে যেখান থেকে এয়ার সব বার করতে হবে। তাই লেখা আছে দেখ, এয়ার মাস্ট বি অ্যাবসেন্ট ফ্রম দ্য স্যাম্পল অ্যান্ড দ্য স্পেকট্রোমিটার। কারণ 200 ন্যানোমিটারের কমে এই ভ্যাকিউম ইউভি দেখা যায়, মানে হচ্ছে এয়ার স্টার্ট টু অ্যাবজর্ব দ্য রেডিয়েশন। To get rid of that, air must be absent from both sample and spectrometer. and the spectrometer. বেশ, এন্ড অ্যাবজর্পশন কি? এবার এরকম একটা এমসিকিউ আসতে পারে যে এন্ড অ্যাবজর্পশন দেখা যায় কোন ট্রানজিশন, n2 সিগমা স্টার, n2 পাই স্টার, পাই টু পাই স্টার, এরকম। n2 সিগমা স্টার দেখা যায়, এরকম মানে একটা into এমসিকিউ pi দেখেও star, ছিলাম। n2 সিগমা স্টার, sigma star, sorry. এটা সিগমা। আমার সিগমার পাইতে না বড্ড গুলিয়ে যায়। পাই গুলিয়ে যাচ্ছে, ছোটবেলা থেকে পাই করে আসছিস, 2 পাই আর। আরে পাশাপাশি দুটো রাখলে না এ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। n2 সিগমা তখন স্টার, এটা মনে হয় কিন্তু এটা পাই এটা 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 সিগমা। বোধহয় কিছু একটা এমসিকিউ তে এসেছিল, জ্যামে এসেছিল না বোধহয়, বিএইচইউ তে না ডিইউতে এসেছিল দেখছিলাম, যে এন্ড অ্যাবসর্পশন করেসপন্ডস টু হুইচ ট্রানজিশন। n2 সিগমা স্টার এটা 200 ন্যানোমিটারের কাছাকাছি হয়। কাদের ক্ষেত্রে হয়? যেসব মলিকিউলে n s x o এসব আছে, x মানে হ্যালোজেন গুলো, তাদেরকে এন্ড অ্যাবসর্পশন বলে। হয়েছে? এটা অ্যাভয়েড কর, এই কোশ্চেনটা বাদ দে, এই কোশ্চেনটা। এই দুটোর মধ্যে ল্যামডা কম্পেয়ার করতে দিয়েছে, এই মলিকিউল এবং এই মলিকিউল। এটা ল্যামডা 1, এটা ল্যামডা 2, এটা অ্যাসিডিফাইড, কোথায় ল্যামডা বেশি হবে? ঠিক অ্যানলিনের মতন কনসেপ্ট, এখানে লোন পেয়ার আছে, আছে তো কিরে? হ্যাঁ আছে। এখানেও আছে, কিন্তু এখানে কি আছে আদৌ? অ্যাসিডিফাইড মানে এটা তো H+ নিয়ে বসে থাকবে, হ্যাঁ তার মানে এখানে এক্সটেন্ডেড কনজুগেশন হবে? হবে না। এখানে লোন পেয়ার আছে, এক্সটেন্ডেড কনজুগেশন হবে, তাই তো? এক্সটেন্ডেড কনজুগেশন এই যে হচ্ছে 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 এরকম। এখানে এটা হবে না, এখানে শুধু বেনজিন রিং এর সঙ্গে NO2 পার্টটাই হবে। তাহলে এক্সটেন্ডেড কনজুগেশন এখানে হচ্ছে, তাহলে ল্যামডা 1 বেশি না কম? ল্যামডা 1 কম। কম। এক্সটেন্ডেড কনজুগেশন, এক্সটেন্ডেড রেজোন্যান্স হলে ল্যামডা কম হয়? এক্সটেন্ডেড রেজোন্যান্স হলে ল্যামডা কম হয়? ল্যামডা আরে বেশি হয়, মানে এই দিকে ল্যামডা 1 টা বেশি হচ্ছে। এক্সটেন্ডেড রেজোন্যান্স মানে কি? এখানে ধরো দুটো পাই বন্ডের মধ্যে রেজোন্যান্স হচ্ছে, এখানে তিনটে পাই বন্ডের মধ্যে রেজোন্যান্স হচ্ছে, তাহলে এটা এক্সটেন্ডেড হলো। হ্যাঁ আরো চারটের মধ্যে হলো, আরো এক্সটেন্ডেড হলো। এক্সটেন্ডেড কম হবে না, কম কেন হবে? এক্সটেন্ডেড হওয়া মানে তো বেশি তুমি রেজোন্যান্স দেখালে না হওয়া। ওইটা যে ওই যে ওটা কমে যাচ্ছে তো, ছোট ছোট যে কমে যাচ্ছিল যে গ্যাপিংটা। ওটা তো গ্যাপ, এনার্জি গ্যাপ কমে যাচ্ছিল। এনার্জি গ্যাপ যদি কমে যায়, ল্যামডা এনার্জি আর ল্যামডা তো ইনভার্সলি প্রপোর্শনাল। এক্সটেন্ডেড কনজুগেশন মানে ঠিকই বলেছিস যে এখানে গ্যাপ কম, এখানে গ্যাপ বেশি, তাহলে গ্যাপ কম মানে ল্যামডা বেশি তো, তাই না? গ্যাপ কম মানে ল্যামডা বেশি, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আচ্ছা বুঝেছি। তাহলে এইটার ক্ষেত্রে রেজোন্যান্স যখন হচ্ছে না, দেখ এক্সটেন্ডেড রেজোন্যান্স ইজ অফ, ডেল্টা ই বেশি, হ্যাঁ এনার্জি গ্যাপ বেশি, তাই ল্যামডা কম। হ্যাঁ ওকে,
এটার ক্ষেত্রে দেখ, এটা এক্সটেন্ডেড কনজুগেশন হচ্ছে এই এই এই, তাই তো? কিন্তু এখানে যেটা হচ্ছে সেটাকে বলা হয় ক্রস কনজুগেশন। এই ডাবল বন্ডও চাইছে এখান থেকে এসে আমি এখানে কনজুগেশন করি, এ চাইছে যে না আমি এসে এপাশ থেকে করি, দুজন একজন অন্যজনকে যেন অপোজ করছে। এ ওকে ভালোভাবে রেজোন্যান্স করতে দিচ্ছে না, ও একে ভালো করে রেজোন্যান্স করতে দিচ্ছে না, তাহলে ওভারঅল রেজোন্যান্স এখানে কম, তাই তো? এখানে রেজোন্যান্স বেশি, তাই λ2 গ্রেটার দ্যান λ1। ক্লিয়ার? বেশ, এর একটা একটা খুব ইউজ অফ সানস্ক্রিন লোশন, হয়তো যে রোদ্রে গেলে সেই সানলাইট কিছু হবে না, তাই তো? বেশ, এতে ইউজ করা হয় এই কম্পাউন্ডটা, এর নাম হচ্ছে পাবা, প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড। NH2 ফর অ্যামিনো আর বাকিটুকু বেনজোইক অ্যাসিড, প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড। এর এপসাইলন এর ভ্যালু হচ্ছে 19,000, হ্যাঁ 19,000। বেশ, এটা কি করে? অ্যাবজর্বেন্স বেশি মানে এপসাইলন বেশি মানে অনেক বেশি অ্যাবজর্ব করবে, ঠিক আছে? তো ওই যে ক্যান্সার কজিং এনার্জি ইউভি রেডিয়েশন গুলোকে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে? মানে ডিরেক্ট স্ক্রিনে আসে না, তাই না? না হলে তো তো স্ক্রিনে আসতো, স্ক্রিনে ইউভি রেডিয়েশন পড়তো, স্ক্রিনের উপর তুমি এরকম এক লেয়ার বানিয়ে নিয়েছো, তার উপর পড়ে এর মধ্যে চলে আসছে ইউভির যেগুলো ক্যান্সার কজিং হাই এনার্জি ইউভি রেডিয়েশন। ডিউ টু দিস প্রপার্টি পাওয়া ইজ ইউজড ইন মেনি সানস্ক্রিন লোশন। ওকে, বেনজিন ফালভিন দরকার নেই, বাদ দাও, এত কঠিন কোশ্চেন দরকার নেই। এটা করা যেতে পারে যে অর্থোনাইট্রো অ্যাসিটেনিলাইড ইজ ডিপ ইয়েলো বাট প্যারানাইট্রো অ্যাসিটেনিলাইড ইজ ইয়েলো। আচ্ছা থাক, এটাও বাদ দে, দরকার নেই। এটা পরে উডওয়ার্ড হফম্যানটা লাগবে। এটা পড়তে হবে। নির্ঘাত এই তো চলে এসছে। উডওয়ার্ড কি করেছিল তোমার দরকার নেই জানার, আমি জানি তাতেই হবে। হ্যাঁ, দেখি আমরা কত ধরনের ডাই ইন হয়। ডাই ইন মানে দুটো ডাবল বন্ড, তাই তো? বেশ, এরা হচ্ছে কনজুগেটেড ডাইন, তাই না? রেজোন্যান্স হচ্ছে, তো এদেরকে বলা হয় কনজুগেটেড ডাইন, রাইট? এই কনজুগেটেড ডাইন দুই টাইপের হয়, অ্যাসাইক্লিক সাইক্লিক। দেখ ভালো করে, সাইক্লিক মানে তো বুঝতেই পারছি এটা রিং থাকবে। অ্যাসাইক্লিক ডাইন মানে রিং থাকবে না, সেটা দুই টাইপের হতে পারে, এস সিস দেখলি একটু আগে, এস ট্রান্স। এস সিস বা এটাকে বলা হয় সিসয়েড, আর এস ট্রান্সকে বলা হয় ট্রান্সয়েড। ট্রান্সয়েড ডাইন আর সিসয়েড ডাইন। এস সিস এবং এস ট্রান্স ফর্মের মধ্যে আগে বলা হয়েছিল যে এস সিস ফর্মের ল্যামডা ম্যাক্স বেশি হয় 253 ন্যানোমিটার, এটা 214 ন্যানোমিটার, ঠিক আছে? আচ্ছা, সাইক্লিক ডাইন আবার দুই টাইপের হয়, হোমো অ্যানুলার আর হেটেরো অ্যানুলার। তার মানে কি, একই রিং এর মধ্যে যদি দুটো ডাবল বন্ড থাকে তাহলে সেটা হোমো অ্যানুলার। হোমো মানে একই, তাই তো? হোমোসেক্সুয়াল শুনেছিস তো? হোমো মানে একই, তো একই রিং এর মধ্যে আছে দুটোই, তাই এটা হোমো অ্যানুলার ডাইন। এটা দুটো আলাদা রিং এ আছে ডাবল বন্ড, এটা হেটেরো অ্যানুলার ডাইন। হোমো অ্যানুলার ডাইনের ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স হচ্ছে 253 ন্যানোমিটার, হেটেরো অ্যানুলারের ক্ষেত্রে হচ্ছে 214 ন্যানোমিটার। একই, এখানে এটাও যায় এটাও তাই, একই টাইপের তো। এস সিস তো দুটো, এটা এস সিস আর এটা এস ট্রান্স। এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। এস সিস হলে কত? 253, এস ট্রান্স হলে 214। এবার এই উডওয়ার্ড হফম্যান অ্যাকচুয়ালি করেছিল কি, যে কোনো মলিকিউল দেখে তার কত ল্যামডা ম্যাক্স হবে তুমি দেখেই বলতে পারবে। তোমার ইউভি মেজারমেন্ট না করেও তুমি দেখে বলতে পারবে যে ল্যামডা ম্যাক্স কত হতে চলেছে। এবার তুমি থিওরিটিক্যালি এবার তুমি এক্সপেরিমেন্ট করে ম্যাচ করে নিলে, এটা বিশাল বড় কাজ, তাই না? আমি যদি তোদের বাড়ি না গিয়ে বলছি তোদের বাড়ি কি আছে, সেটা একটা বিশাল বড় কাজ না? একদম।
বেশ, উনি তারপরে এই থিওরি বললেন যে ধরে নাও যে যদি কোথাও এই এস সিস ফর্ম থাকে তাহলে তার জন্য 253 ন্যানোমিটার তুমি ধরবে, যদি এস ট্রান্স ফর্ম থাকে 214 ধরবে, যদি অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে 5 ন্যানোমিটার যোগ করবে। যেমন ধরো এরকম একটা ডবল বন্ড, এরকম একটা ডবল বন্ড, এটা এস ট্রান্স রয়েছে, তাই তো? হ্যাঁ বেশ, এখানে একটা অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট মানে ডবল বন্ডের সঙ্গে একটা অ্যালকিল গ্রুপ রয়েছে, ঠিক আছে? এ মানে অ্যাডিশন রাইট, আর এখানে আর মানে কি রিডাকশন? না 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 দাঁড়া বলছি, আমি এটা নিউমোনিক একটা বানিয়েছিলাম। যাই হোক, এইটা অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট ডাবল বন্ডের সঙ্গে রয়েছে। যেমন ধর এই একটা কম্পাউন্ড রয়েছে, দেখ এই কম্পাউন্ডটা, এখানে এস সিস না এস ট্রান্স, ডাবল বন্ড গুলো এস ট্রান্স না? আর এই ডাবল বন্ডের সঙ্গে এই মিথাইলটা একটা অ্যালকিল গ্রুপ, তো অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট রয়েছে। হ্যাঁ বেশ, অ্যালকিল সাবস্টিটিউয়েন্টের জন্য 5, রিং রেসিডিউয়ের জন্য 5। রিং রেসিডিউ কি? এই যে এস ট্রান্সফর্মে ইনভলভ রয়েছে 4টে কার্বন, তো এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বনের সঙ্গে একটা মিথাইল রয়েছে, এটা হচ্ছে অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট। এর সঙ্গে একটা রিং এর পার্ট রয়েছে, তো এই একটা রিং এর পার্ট, সেটাকে বলবো রিং রেসিডিউ। এই কার্বনের সঙ্গে কোনো রিং এর পার্ট নেই, যা আছে সেটা তো কনজুগেশনের কার্বন, সেটা না। এই কার্বনে চলে আসি, এখানে একটা রিং এর পার্ট রয়েছে, এই যে, তাহলে এটা একটা রিং রেসিডিউ। এই কার্বনে চলে আসি, এখানে আবার একটা রিং রেসিডিউ, তাই তো? তাহলে এখানে টোটাল রিং রেসিডিউ কতগুলো? 3টে রিং রেসিডিউ আর একটা অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট, এবং এটা এস ট্রান্সফর্ম, তাই তো? হ্যাঁ এবার দেখ, এক্সোসাইক্লিক ডাবল বন্ডের জন্য 5। এক্সোসাইক্লিক ডাবল বন্ড মানে আজ কি? কি করব, অ্যাডিশন? অ্যাডিশন আসছি, পরে আসছি, একটা করে দেখাবো, তুই কার জন্য কত ভ্যালু অ্যাসাইন করা সেটা দেখ। এসিস এর জন্য কত, এস ট্রান্সের জন্য কত, অ্যালকিল সাবস্টিটিউয়েন্টের জন্য কত, রিং রেসিডিউয়ের জন্য কত, এক্সোসাইক্লিক ডাবল বন্ডের জন্য কত। এক্সোসাইক্লিক ডাবল বন্ড মানে একটা রিং এর বাইরে যদি কোনো ডাবল বন্ড থাকে, এইভাবে এই রিং এর বাইরে এরকম ডাবল বন্ড, ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা, এখানে এই যে ডাবল বন্ডটা, সেটা এই রিংটার রেসপেক্টে এক্সোসাইক্লিক ডাবল বন্ড না, তাই তো? অন্যদিকে এই যে ডাবল বন্ডটা, এটা কিন্তু এই রিং এর রেসপেক্টে এক্সোসাইক্লিক না, এটা কিন্তু একটা কার্বন পরে, তাই না? তাহলে এটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড না, এটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, রাইট? খুব ভালো। যদি ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন হয়, যদি এক্সটেন্ডেড কনজুগেশন হয়, ধরো এস সিস রয়েছে, তো এর সঙ্গে আবার একটা জুড়ে কিছু রয়েছে, তাহলে একটা এক্সটেন্ডেড কনজুগেশন হচ্ছে, তাহলে তার জন্য ভ্যালু যোগ করতে হবে আমার 30। ওকে, ও আর গ্রুপ যদি যুক্ত থাকে, ও আর মানে OCH3, OC2H5 এইসব, তার জন্য 6। OCOR গ্রুপ যদি থাকে 0, X থাকলে 5, X মানে হচ্ছে হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, থাকলে 5। আর NR2 গ্রুপ যুক্ত থাকলে 60। এই আর গুলো বুঝতে পারছিস তো, কি অ্যালকিল গ্রুপ, যে কোনো মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এসব। বেশ, এবার একটা আমরা করে দেখি এইটা, ঠিক আছে? এই পার্টে এরকম দেওয়া মানে ওর ও পার্টে কি আছে আমার জানার দরকার নেই, মানে ও পার্টের কিছু ইউভি ভিজিবল স্পেকট্রায় কিছু দেখায় না, বাদ। এবার এখানে আমরা দেখি যে আগে ডাবল বন্ড কেমন আছে, এস সিস না এস ট্রান্স? একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, 4টে কার্বনের মধ্যে ডাবল বন্ডটা এস সিস না এস ট্রান্স? এটা হচ্ছে সিস।
এই ডাবল বন্ডটা সিস মনে হচ্ছে? আরে এই ডাবল বন্ডটা তো এরকম, এই তারপরে একটা এরকম, তারপর এটা আবার একটা না, এরকম, এটা সিস হয় না? এটা ট্রি, এই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে দুটো ডাবল বন্ড একই দিকে আছে না অপোজিট দিকে আছে? এইটা এস সিস না এটা এস ট্রান্স? এটা এটা এস সিস না এস ট্রান্স? এটা ট্রান্স, এটা এস সিস কি করে বলছিস? এটা এই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে একটা ডাবল বন্ড এইদিকে, সিমিলার সাইড অন্যটা আর এইদিকে। অপোজিট সাইড। তাহলে এই ডাবল হ্যাঁ। বন্ডের রেসপেক্টে, এই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে একটা ডাবল বন্ড এইদিকে একটা এইদিকে, তাহলে এটাকে এস সিস কেন বলছিস? ট্রান্স। তাহলে কি এটা এস ট্রান্স? এস ট্রান্স হলে ভ্যালু কত দেখে আসি গিয়ে, কত এস ট্রান্সের জন্য? হচ্ছে ট্রান্স 214। 214। এবার এক এক করে আমি বসাবো, যোগ করব। 214। এবার এই যে চারটে কার্বনের মধ্যে এগুলো আছে রেজোন্যান্স হচ্ছে, মানে এসিস বা এস ট্রান্স তুই যাদেরকে বলছিস, যে কটা কার্বনের মধ্যে, চারটে কার্বনের মধ্যে সেই চারটে কার্বনই দেখবো, অন্য কিছু দেখবো না। এই কার্বনের সঙ্গে একটা রিং রেসিডিউ আছে তো, তার জন্য 5, তাই তো? এই কার্বনে তো আর কিছু নেই, এই কার্বনের সঙ্গে যেটা আছে সেটা তো রেজোন্যান্সের কার্বন, রিং রেসিডিউ না, ঠিক আছে? আচ্ছা এখানে কিছু নেই, তাহলে এখানে আছে, এখানে একটা রিং রেসিডিউ আছে, এই একটা, তাহলে তার জন্য 5। এবার এই কার্বনে আসি, এর সঙ্গে এই একটা রিং রেসিডিউ, তার জন্য 5, তাই তো? এটা একটা পোলার গ্রুপ ও আর, ও আর এর জন্য কত যুক্ত হয়? ও আর এর জন্য 6। 6। কোনো এক্সটেন্ডেড কনজুগেশন আছে? নেই তো। যদি আরো এরকম না। থাকতো তাহলে এক্সটেন্ডেড হতো, নেই। এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে? না, এতে ভুল মানুষ এভাবেই করে যে চোখে দেখতে পায় না। কেন, কোথায় আছে? এই ডাবল বন্ডটা এই রিং এর রেসপেক্টে এক্সোসাইক্লিক না? এক্সোসাইক্লিক তো এরকম, যে কোনো একটা রিং, তার পাশে এরকম ডাবল বন্ড, তাহলে এই ডাবল বন্ডটা ওই রিং এর রেসপেক্টে এক্সোসাইক্লিক তো? তাহলে ওই ডাবল বন্ডটা এক্সোসাইক্লিক। এই ডাবল বন্ডটা কি কোনো রিং এর রেসপেক্টে এক্সোসাইক্লিক? হ্যাঁ, এইটা এই রিং এর রেসপেক্ট। এই রিং এর রেসপেক্টে, এই রিং এর রেসপেক্টে একটা কার্বন, তারপরে এইটা আমি বলেছি এই রকম সিস্টেম থাকলে, কিন্তু ওই সিস্টেমটা তো এরকম সিস্টেম, এটা কি এক্সোসাইক্লিক? তাহলে কি এটা এক্সোসাইক্লিক হলো?
হ্যালো। হুম হুম। তো এই যে ডাবল বন্ডটা, এটা এক্সোসাইক্লিক। অন্য ডাবল বন্ডটা এক্সোসাইক্লিক কিভাবে হচ্ছে? না, হচ্ছে না। ভালো করে দেখে বল। এই যে বন্ড, এই যে বাকি রিংটা, এই রিংটা, এর রেসপেক্টে যদি কোনো বন্ড এরকম থাকতো তাহলে হতো। এটা তো সেই একটা কার্বন দূরে আছে, হুম। এটা তো এক্সোসাইক্লিক না। তাহলে না। তাহলে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, তাই তো? হুম। তার জন্য 5, তাই তো? হুম। বেশ, তাহলে 214, 3 into 5 মানে 3টে রিং রেসিডিউ। এভাবে দাগ দিয়ে দেখানো হয়েছে, এই একটা, 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 3টে রিং রেসিডিউ, একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড আর একটা পোলার গ্রুপ, যোগ করে যা হবে তাই। ঠিক আছে? হুম। আচ্ছা, এই একটা ছবিতে এর একটা কনফিউশন, সেটা দূর করার চেষ্টা করি। দেখ, একটা টোটাল সিস্টেম দিয়ে দিয়েছে। এখানে আমি যে কোনো একটা সিস্টেমকে, এটা একটা এস ট্রান্স, তো এই ডাবল বন্ড আর এই ডাবল বন্ড এস ট্রান্স এর রেসপেক্টে, হুম। 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 তার সঙ্গে এটা আবার এস ট্রান্স, এইটা আর এইটা এস ট্রান্স, তাই তো? হুম। আর এটার হুম। সঙ্গে কিন্তু এদের কোনো রেজোন্যান্স বা কোনো সম্পর্ক নেই। দেখ, কোনো রেজোন্যান্স করেও ওটার সঙ্গে কনজুগেশন যাবে না। ঠিক আছে? হুম তার মানে হুম। এখানে এস ট্রান্সটা আমার হচ্ছে মেইন, হচ্ছে আমার, আমি এটা ধরে নিলাম এটা আমার মেইন গ্রুপ আর কি, যেটা, যার জন্য আমি 214 ধরলাম। এবার এখানে কি ধরবো? এর রেসপেক্টে এক্সটেন্ডেড কনজুগেশন ধরবো, তাই তো? হুম। এটা একটা রিং রেসিডিউ হবে, এটা একটা রিং রেসিডিউ না, অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট হবে। এটা একটা রিং রেসিডিউ হবে, এটা একটা রিং রেসিডিউ হবে। এই যখন কনজুগেশন থাকবে তখন সবগুলোই আমার, সব কার্বনই দেখতে হবে। এটা 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 যে কটা কনজুগেশন আছে সব কটা, এর একটা রিং রেসিডিউ হবে, এর রেসপেক্টে এটা একটা রিং রেসিডিউ হবে, এটা একটা রিং রেসিডিউ হবে, তাই তো? হুম। আরেকবার দেখাবো না বুঝতে পেরেছিস? না না না, বুঝতে পেরেছি। এবার এক্সোসাইক্লিক ডাবল বন্ড, যেগুলো কনজুগেশনে আছে সেগুলোরই আমি মানে এক্সোসাইক্লিক ডাবল বন্ড হিসেবে কনসিডার করব। যারা কনজুগেশনে নেই তারা এক্সোসাইক্লিক হলো না হলো কিচ্ছু যায় আসে না আমার। তারা ইউভি স্পেকট্রোস্কোপিতে অ্যাজ ইফ কাউন্টই হবে না, এরা বাদ। এই ডাবল বন্ড আমি দেখবই না। এইটা, এই ডাবল বন্ডটা এই রিং এর রেসপেক্টে এক্সোসাইক্লিক, তাই তো? হুম। হুম। বেশ, এই ডাবল বন্ডটা এই রিং এর রেসপেক্টে এক্সোসাইক্লিক, হুম। এই ডাবল বন্ডটা এই রিং এর রেসপেক্টে এক্সোসাইক্লিক, হুম। এই ডাবল বন্ডটা এই রিং এর রেসপেক্টে এক্সোসাইক্লিক, কিন্তু সেটা আমি ধরবো না, কারণ এই ডাবল বন্ডের সঙ্গে এই কনজুগেশনের সিস্টেমের কোনো সম্পর্কই নেই, রেজোন্যান্স করছে না। ডি ইজ নট কনজুগেটেড উইথ প্যারেন্ট চেইন, তাই তো? তাই আমি ধরবো না। হুম। ওকে, এই মোটামুটি উডওয়ার্ড রুল। এখানে অনেক এক্সাম্পল করা আছে। এ আর এক্স এক্স যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে, মানে পরপর আমি যদি একটা মিস করে যাই, আমি রিং রেসিডিউ হয়তো গুনতে ভুলে গেলাম, এই ভুলটা যাতে অ্যাভয়েড করা যায় তার জন্য একটা ইয়ে হচ্ছে এ আর এক্স এক্স পোলার গ্রুপ। এ মানে অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট দেখবো, প্রথমে তো এস সিস এস ট্রান্স কি হবে দেখে নেবো, তারপরে রিং রেসিডিউ দেখবো, তারপরে এক্স ফর এক্সোসাইক্লিক ডাবল বন্ড আর এক্স ফর এক্সটেন্ডেড কনজুগেশন। হুম, এক্সটেন্ডেড ফর এক্স আর কি, এইভাবে ভেবেছিলাম। আর পি ফর পোলার গ্রুপ। হুম। বেশ, এই একটা জিনিস তো বলার। আরেকটা, যদি ধরো একই মলিকিউলের মধ্যে এস সিসও আছে এস ট্রান্সও আছে, হুম। ধরো এরকম একটা সিস্টেম আছে, এরকম একটা সিস্টেম আছে, ধরো এটা হচ্ছে এস ট্রান্স হলো, আর এর রেসপেক্ট এটা, এটা এস সিস না, এটা এস সিস, আর এর রেসপেক্ট এটা এস ট্রান্স, তাই তো? হ্যাঁ। এবার তাহলে আমি কোনটাকে কোনটাকে ধরে চলবো? এইটাকে ধরে চলবো নাকি এটাকে ধরে চলবো?
সেটা হচ্ছে তার নিয়ম হচ্ছে যেটার ভ্যালু বেশি, সিস এর ভ্যালু বেশি না ট্রান্স এর ভ্যালু বেশি? সিস এর ভ্যালু বেশি, 253। হুম। না এত নয়েজ সত্যি। কিছু কর, না অনেক কিছু করার আছে। কিচ্ছু করার নেই। কেন সাইলেন্ট করে রাখতে কি হয়? বললাম না আমি একা আছি না। খুব চিন্তা হচ্ছে বাড়ির। হুম। তাহলে যদি এস সিস ফর্ম এস ট্রান্সফর্ম একসঙ্গে থাকে হুম। এরকম, এটা এস ট্রান্স এটা এস সিস, তাহলে আমি এস সিসটাকে প্যারেন্ট চেন ধরবো, যার জন্য আমি 253 লিখবো আগে। আর এটাকে আমি হুম। ধরবো যে অ্যাজ এ এক্সটেন্ডেড কনজুগেশন, যার জন্য আবার ওই 35 না কত ছিল সেটা যোগ করবো। হুম। ঠিক আছে? এখানে হুম। অনেক এক্সাম্পল আমি করে দিয়েছি, চেষ্টা করবি এই এক্সাম্পলটা দেখে নিজে করার। ঠিক আছে? নিজে করে উত্তর মেলানোর। ওকে, হুম। সব উত্তর হুম। করে দেওয়া আছে। এটা টিএফআর নেট গেটের জন্য, যদি এটা আটকে আপাতত যায়। জিজ্ঞাসা করবি, আমি তো আজকের পরে পালিয়ে যাব না। এ কটা নেট গেটের জন্য লাগবে, তোমার দরকার নেই। যদি যদি পারিস তো দেখে নিবি একবার, গেট গেট বা টিএফআর দেওয়ার আগে, যে আমার জন্য দরকার নেই। যেমন এই একটা সবই করে দেওয়া আছে। হুম। আচ্ছা এটা হচ্ছে তোর এইগুলোটা করে দেওয়া আছে একটা এক্সাম্পল, যেটা আমাদের লাগবে না। র্যাপিড ফায়ার এক্সাম্পল, একটা এক্সাম্পল করবা সব। ঠিক আছে? হুম। অনেক করে দেওয়া। দেখ প্রথমে এ দাগ, এভাবে লেখা আছে। প্রথমে এটাকে গোল করা আছে, মানে কি এটাকে আমি প্যারেন্ট চেন ধরছি, তার মানে এর জন্য এস ট্রান্স মানে 214 নিয়েছি। তারপর দেখবো যে রিং রেসিডিউ বা অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট কি আছে, এটা একটা আছে সাবস্টিটিউয়েন্ট, তাই তো? এটা একটা হুম। আছে, আর এটা একটা হুম। আছে। কিসের রেসপেক্টে হুম। দেখছি? যে রেজোন্যান্সে কোন কোন কার্বন আছে, তার গায়ে কি কি আছে। এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, 6টা কার্বন আছে। এই কার্বনের গায়ে মিথাইল, এটার গায়ে মিথাইল, এটার গায়ে মিথাইল, তাই 3টে আমার রিং রেসিডিউ আছে। রিং রেসিডিউ অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট, তাহলে 3টের জন্য 15। আর এক্সোসাইক্লিক ডাবল বন্ডের তো ব্যাপারই নেই, কারণ এটা তো সাইক্লিক কম্পাউন্ডই না, তাই কোনো এক্সোসাইক্লিক ডাবল বন্ড নেই, মাথা ঘামানো নেই। কোনো পোলার গ্রুপ নেই, কিন্তু এক্সটেন্ডেড কনজুগেশন আছে। আমি যদি এটাকে প্যারেন্ট চেন ধরি, এর রেসপেক্টে এই গ্রুপটার রেসপেক্টে এক্সটেন্ডেড কনজুগেশন হচ্ছে, তাই তার জন্য 30 টোটাল যোগ করে এটা। ওকে, সব এরকম করে দেওয়া হুম। আছে দেখবি। তাহলে বসে বসে করবি এগুলো। হুম। অনেক এক্সাম্পল করে দেওয়া আছে। ঠিক আছে? হুম। তাহলে আজকে ইউভি থাক। হ্যাঁ, নেক্সট দিন হবে আমাদের কোথায় রে, এই যে নেক্সট দিন হবে আমাদের ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। ঠিক আছে? হুম। Then we stop our lecture here. Stop recording.